আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনাটা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টে কার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপ গুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকা পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বলল যে আমার কাছে একটা লোক আসলো, লোকে এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যায়, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ, আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে নাই, যে আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেস এর পাশ থেকে একটা মসজিদ আছে, নাম আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল। সে বলল যে ঠিক আছে, আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে। তো ওনাকে আমি বলি যে আমি তো এশার নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলেন আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন। আচ্ছা। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তো কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নেই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, সবার ড্রেস মোটামুটি সাদাই, একই রকম মোটামুটি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক আর কি। তো তারা রওনা দেয়। তো তিনি বলেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। বাবা। তো আমার কাছে মনে হয় যে রাসেল ভাই এভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা। তো যাই হোক, সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, ওই একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বলে যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা as soon as possible গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওই নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা। মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি করলো, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল, তো ওই লোকটা নেমে যায়, ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তায় এখন আমরা বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা, আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতে চান। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ, এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আর 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই। আচ্ছা। মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ করছিলেন।
তো আরিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টারও বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন আর বড় ছিল। তো রাস্তা মানে ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে 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 হঠাৎ করে তার চোখ রাসেল ভাই গাড়ির পেছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আছিল, মানে 5 জন লোক আছে। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা, তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, মানে এখন অবস্থা এরকম যে রাস্তার ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্ভব না গাড়ি থামানোর। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো মানে কেউ অবস্টাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে অথবা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শোনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা, আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ, মানে সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার সাথে হচ্ছে। এখন উনি যেটা জানতে যায় যে সিগারেট উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো এফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবি পড়ছে, তাকে এই কথাগুলা বলার পর আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন, আপনাকে ইমামতি করতে হবে, আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন, তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। তো প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, মসজিদে যাব, নামাজ তো পড়তে হবে, দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে, কিন্তু উনি এভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত মানে হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই এখন ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে, খুলনার পথে নিয়ে যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামেই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তা আর কি, কিন্তু রাসেল ভাই অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা 1 ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না। ওকে, এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল, রাইট। আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের মানে আমি যখন ডিপারটা দেই, আমি যখন হেডলাইটটা আরো একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবরের শেপে লম্বা লম্বা, মানে আমাদের 3.5 হাত না, ওই সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা লম্বা। এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে মানে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে সেইটা ছাড়া আমরা কবরস্থান 2 পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় 2 পাশেই কবর দেখতে পাচ্ছে সে। বলে যে কবরের নীল নাম লেখা থাকে মা বাবা অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে। এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান? আমি কোথায় আসলাম? তো সে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, সে নিজে নিজে দোয়া পড়ছে যে ভেতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেয়েছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সে 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ করছিল, সে বলছে যে আপনি যখন, সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় কথা, আপনি যখন পড়াবেন
নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন না, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফেজ সেটা সে জানে। বলে কিরাতটা সুন্দর করে বড় করে পড়াবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই কবরের পর কবর, এত কবর, এত লম্বা লম্বা কবর আমি আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর, লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নাই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2 তলা 3 তলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। যিনি এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশই রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে এসে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা সে বললো যে আমি নামলাম, এবং পেছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল। কান্নাটা সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে, কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই। স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবে রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা, রাসেল ভাই, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, আর কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব, তোমরা তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছি, তারা তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট থাকলো, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দিবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোন মানুষের বা এরকম কোন ক্রিয়েচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা। এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাস্তায় বলি ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো, দেখা গেল সেটাই একটা মসজিদ। এত সুন্দর আজান আর এত শব্দ, উনি বললেন যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে আমার কানের পাশে কেউ আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, অজু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে অজু খানা তো অসাধারণ, সোনা দিয়ে বাঁধানো অজু খানা, মানে পানিগুলা মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন অজু করলেন, অজু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পিছনে তাকাবেন না। যে লোকটা আজান দিল সেই লোকটা আবার বলছে এটা, আচ্ছা, সে সুন্নত পরে ফরজের জন্য দাঁড়ালো, এবং সেই ইমামতি করার জন্য ফজরের ওয়াক্তে, আচ্ছা, তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছে ফজরের ওয়াক্তে, এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পিছন দিয়ে কটর মোটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড্ডি ভাঙার শব্দ, হাড় ভাঙছে এরকম শব্দ আসছে, আর দূর থেকে একটু সাউন্ড আসছে সালামের শব্দ, কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সূরা আর রহমানের কেরাতে ব্যস্ত। সে ফজরের নামাজটা শেষ করে, এটা তো নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে, আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই তিনি দেখলেন যে এই লোকটা বলল যে দেখো আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব, আমাকে কারো গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল, পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে, এবং এত গন্ধ, বলে যে আমি সুগন্ধ, এত সুন্দর গন্ধ, যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে, এটাও তো মনে হয় আমি জানি না যে এরকম সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল, তাকে যদি নিয়ে আসতো তাহলে এত কষ্ট হতো না। দূরে আসলে শেষ, মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, হেল্পার আর কি। তো সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো। বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হয় যে পুরো মসজিদটা কেঁপে উঠছে, এরকম অবস্থা।
হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ। কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক গিয়ে বলল যে তোমরা কেউ কান্না করো, কান্নাকাটি করবে না, তোমরা চোখের পানি আস্তে আস্তে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো না, এরকম কেউ একটা বলে আসলো সামথিং। উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে এলাম যে উনিকে মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক লম্বা, খাটিয়া অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা, এত লম্বা খাটিয়া এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা, এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল এবং কিছুক্ষণ সেই ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন, উনি নিজের চোখে দেখছেন এবং উনি একা, রাসেল ভাই, আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ, যে মানুষ মনে হলে তো সে হেল্প চেত একদম, মানে সেই এলাকায় ওইরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না রাসেল ভাই। একদম মানে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় চলে গেল। দেখলো যে প্রায় 5:45, 5:10 বাজে এরকম। তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:10 বাজে। দাফন হয়ে গেল। সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাতে গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটরে পাড়া দিতে দেখেছে আরিচা ফেরিঘাটে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছিলেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফের শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় কি হবে। আপনি খালি চিন্তা করছেন ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানিয়ে আরো কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আমার গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেখো যে আরিচা ঘাটে এসে চলে এসেছে। এবং সময় তো গেছে, মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরিচা ঘাট, মানে কি সে ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠার লাগে নাই তার, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে। মানে সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। মানে যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলারেটরে পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটা আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু আমি ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমি কখনো ঢাকার বাইরে যাবো না। উনি জানো না বোধ হয় না, এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান নাই। আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি, তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে শুরুতে বলেছিল উযু করে নাও, এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন বিদায় জানাতে এসেছিল, তারা কান্নাকাটি করেছে, সবই দেখেছে। সে বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে, এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। খুলনা যেতে হয়নি, তার আগে, হ্যাঁ, মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল? এখন রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত? না, সেজন্য না, মনে হয় সেজন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে, হয়তো মানে মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না। যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টার্ন। হ্যাঁ, সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তা বললো যে এত কাঁচার, এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো যাচ্ছিল। সরাসরি আজকে আমাদের দ্বিতীয় যে অতিথি, তার ঘটনায় চলে যাবো। বলুন, তার আগে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলে ফেলবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আর একটু জোরে কাছে থেকে বলতে হবে। আমি মোহাম্মদ আহাদুল ইসলাম রাজু, হোমটাউন বরিশাল, ঢাকায় শ্যামলী থেকে এসেছি। জি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি, 1999 বা 2000, আমি 4 অথবা 5 পড়ি তখন। তো এখন তো যুক্তিবাদী অনেক বয়স হয়েছে, তখন আমার বয়স কম ছিল, যুক্তিতে বিশ্বাস করতাম না, ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ সব আমি বিশ্বাস করতাম। তখন একদিন আমি বাজার থেকে ফিরতেছিলাম,
একা। তো আমি একটা জায়গা আছে আমাদের 3 মাথা, মানে 3টা রাস্তার যে হাব থাকে সেই জায়গাটা, ওখান থেকে ফেরার সময় আমি জাস্ট একটা বিড়ালকে আমার কাছ থেকে পাস করতে দেখলাম রাসেল ভাই। তো তারপরে আমার আর কিছু, আমি বাসায় ফিল করলাম আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আমি মাথায় পানি দিচ্ছিলাম, তো আমার মা এবং আমার এক কাজিন বড় ভাই রুবেল ভাই, সে ভেবেছিল যে আমি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য কোনো প্রকার ভান করতেছি। তো রুবেল ভাই আমাকে একটা চট দিল ঠিক ওই মোমেন্টে। তো আমি 10-12 বছর বয়স, অল্প ছোট মানুষ, তো আমি তাকে যে পরিমাণ চটটা তাকে ফেরত দিলাম, আমিও তাকে একটা ফেরত চট দিলাম। তো সে অবাক হয়েছে এই কারণে, আমি তার থেকে 10 বছরের ছোট, তার ছোট ভাই, তাকে চটটা দেওয়াটা অস্বাভাবিক ছিল, আর চরের জোর বা গতিটাও ছিল অস্বাভাবিক, যে এইভাবে ও দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তখন তারা ভাবলো যে সামথিং ইজ উইয়ার্ড ইজ গোয়িং অন। দেন সবাই একসাথে জড়ো হলো। আমি শুধু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলাম, আমি থাকবো না, আমি ওখান থেকে এসেছি, আমি ককাপ থেকে এসেছি, অমুক করেছি, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে আসলে আমি সোজা দৌড় দিই। তখন বলে রাখি একটু এখন বর্ষাকাল ছিল, সোজা দৌড় দিয়ে আমি অনেক দূরে চলে যাই, 0.5 কিলোমিটার দূরে আমি প্রায় চলে যাই। সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। তো ঘটনাটা এভাবে চলতে থাকে। আমার কাকা এক ফকিরের সন্ধানে যান, যে তখনকার সময় গ্রাম্য অবস্থায় ফকির একটা মোস্ট আস্থাভাজন জায়গার নাম ছিল। তো আমি ফকিরের নামটা বলছি, ওনার নাম ছিল সুকারঞ্জন দত্ত। তো সেই ফকিরের কাছে আমার কাকা যায়। তো ফকির বলতেছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওনাকে কি ভর করেছে, ওনাকে গোসল দিতে হবে। তো এটা ওই ভাষায় বলে নাওয়ান দেওয়া, আমাদের বিশাল লোকাল ভাষায় নাওয়ান দেওয়া বলে, যে ওকে নাওয়ান দিতে হবে। ভেরি গুড। তো এখানে একটু বিষয় আছে যে সে নাওয়ান দেওয়ার জন্য কিছু পিকুলিয়ার জিনিস চেয়েছিল, যেমন 7টা বদ্ধ ঘাটের পানি লাগবে, 7 জন বিধবা নারীর কাপড়ের কোনা লাগবে, 7টা 3 রাস্তার মুখের মাটি লাগবে, 7টা কবরের মাটি লাগবে, 7টা বটগাছে গোড়ার মাটি লাগবে, 7টা মন্দিরের মাটি লাগবে। এরকম একটা বড় লিস্ট ধরে সে আমার বাবাকে ধরিয়ে দিল। আমার বাবা সেটা অ্যারেঞ্জ করলো। আচ্ছা। তো পরের দিন রাত 12টায় আমার নাওয়ান দেওয়া হবে। তো জায়গাও সিলেক্ট করা হলো, আমাদের বাড়ির কাছে নদী, এবং শর্ত ছিল যে নাওয়ানটা 3 মুখে দিতে হবে এবং রাত 12টায়। তো সেই ফকির, আমার বাবা এবং আমি, এক প্রকার ফকির এবং আমার বাবা আমাকে জোর করে নাওয়ান দিতে নিয়ে যাচ্ছে। তো এই তৎকালীন সময় আমার সেন্স ছিল না, ওই সময় ঘটনাটুকু আমার বাবার কাছ থেকে শোনা, যে যাওয়ার সময় খুব অস্বাভাবিক কিছু ফিল করতেছিলাম, যে জোরে বাতাস বইতেছে বা মানে আশেপাশে কিছু ভাঙতেছে, মানে কিছু দৌড়দৌড়ি করতেছে, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো নাওয়ান দেওয়ার প্রসিডিউরটা আরেকটু ভয়াবহ ছিল। মানে ওখানে একটা গর্ত করে প্রথম, তো আমাকে উল্টো ভাবে, দ্যাট মিনস আমার পাটা উপরে থাকে, আমাকে উল্টো ভাবে 7টা চুবনি দেওয়া হয়। দ্যাট মিনস আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আসলে ভাই। মানে এবং আমাকে প্রচন্ড ভাবে আঘাত করা হচ্ছিল এবং বলছিল যে যাবি কিনা বা ছেড়ে যাবি কিনা। তো এভাবে করে দিল। তো 2-3 দিন পর জ্বর হয়ে আমি সুস্থ। তো ঘটনাটা আসলে এখানে শেষ হয়ে যেতে পারত। তো প্রায় 8-10 বছর পরে আমি যখন ভার্সিটির বন্ধতে আমাদের গ্রামের বাড়িতে আবার যাই, এখন শহরেই থাকে, যাওয়া হয় না। তো আমি সেই সুকারঞ্জন দত্তের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম। তো খোঁজ নিলাম যে খুব অসুস্থ। তো অসুস্থ খোঁজ নিয়ে কিউরিয়াসলি আমি তার বাড়িতে গেলাম, যে যেহেতু সে লোকটা একসময় আমার উপকার করেছে। তো আমি তার কাছে গিয়ে বললাম, তাকে সবাই দাদু ডাকতো, মানে বয়স অনেক ছিল। কিন্তু রাসেল ভাই একটা অস্বাভাবিক বিষয়, সে আমাকে দেখেই চিনে ফেললো যে কি রাজু কেমন আছিস। সে আমাকে 9 বা 10 বছরে দেখেছে, পরবর্তী দেখাটা 10 থেকে 12 বছর পরে, তার 70+ এই, সে আমাকে চিনে ফেললো। একটু অবাক হলাম, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? শুধু হ্যাঁ ভালো আছি এটুকু বলার পর যে আপনি অসুস্থ শুনলাম, বলে আমি অসুস্থ না, আমার মরার অসুখ হয়েছে। এটা কথাটা বলার পর সে আমাকে ডান হাত থেকে মানে একটা নির্দেশনা দিয়ে দিল, যে আমরা যেভাবে বলি যে ওদিকে যান। আমি ভাবলাম অসুস্থ মানুষ দেখতে, তো আমি তার দ্বিতীয় পক্ষের, তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছেন, তার দ্বিতীয় পক্ষের বউর সাথে জিজ্ঞেস করলাম সমস্যা কি।
তো সেই সমস্যাটা বলতেছিল যে আজকে থেকে 10-12 বছর আগে মানে একটা ছেলেকে নাওয়ান দিতে সে যাচ্ছিল। সে নাওয়ান দিতে যাচ্ছিল যখন ওই ছেলেটাকে যে জায়গায় বসে ওই আত্মাটা ভর করেছিল, তার যাওয়ার জন্য ওই জায়গাটা থেকেই যেতে হয় ওই বাড়িতে। তো ওই জায়গাটা থেকে যখন সেই শোকারঞ্জন দত্ত যাচ্ছিল, ইয়াং বয়সী 3-4টা ছেলে মানে একটু গুন্ডা টাইপ অ্যাটিচিউড নিয়ে তাকে নিষেধ করছিল যে দাদু, তারাও বলেছিল যে দাদু আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাইয়েন না, এটা প্রবলেম আছে, এটা অন্য ইস্যু। তো সে তার তখন তান্ত্রিক ক্ষমতা বা যে কোনো ক্ষমতার বলে সে ওটার মানে নেই। তো সে গেছে। তারপরে ওদিন নাওয়ান টাওয়ান দিয়ে যখন সে রাত 4টার সময় ফিরে আসে, তাকে বেদম প্রহার করা হয়েছিল। তাকে মানে ভয় তো দেখিয়েছে, মানে 2-3 জন মিলে তাকে প্রচুর মারধর করে। ওরা বদ জিন ছিল বা জিন ছিল যাই হোক, কিন্তু রাসেল ভাই সেই থেকেই শোকারঞ্জন দত্ত অসুস্থ, মানে সেই 12-10-11 বছর পর্যন্ত অসুস্থ, এবং তারপর থেকে সে কোনো প্রকার ফকিরের কাজ করতে পারেনি। তার কিছুদিন পরে আমি খবর পেলাম যে সে মারা গেছে, এবং খারাপ লাগার বিষয়টা এটাই ছিল যে আমার অপারেশনটাই তার লাইফের এবং সেটাই সবচেয়ে খারাপ হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার সেকেন্ড স্টোরিটা ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর, সেটা শুনবো। ভাই সেকেন্ড স্টোরিটা আসলে আমারই খুব পরিচিত একজন আপুর ঘটনা আর কি। তো এইটা আমি তো সবসময় শাস্ত্র ভাই ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি। আচ্ছা। তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা, কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার 4তলাতে তারা ভাড়া নেয়, এবং তার হাজবেন্ড MBBS ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাজবেন্ডের মাঝে নাইট ডিউটিতে বের হতে হয় আর কি। যে ভাইয়াটা তার হাজবেন্ডটাই তিনি MBBS ডক্টর আর কি। তো রাস্তাতে ঘটনার দিন আর কি আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডেসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে আসলে ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ছেঁড়া ভেড়া ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4 থেকে 5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না। তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর 2টা রুম। আচ্ছা। সোজা গেলে আপনার ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর পাশে তাদের 2জনের থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5 থেকে 7 দিন পর, কিন্তু ওঠার পরে তারা ওই বাসায় থাকে নাই। ওঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো মানে বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7টা সাড়ে 7টার দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করা অবস্থায় আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িটাই আর কি। তো উনি রান্না করা অবস্থা হঠাৎ করে একটা মানে কঠিন হাসির শব্দ পেলেন, কে জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিলেন না, উপরে নিচে ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। আচ্ছা। তো উনি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে। আচ্ছা। এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায়, তোমার দিকে যখন তাকাতেই উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তো তিনি দৌড়ে এসে উনি বললেন যে কি অবস্থা, তো বলে যে কি হয়েছে, চিৎকার কেন? তখন বললো যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হয়তো হতে পারে যে খারাপ কিছু ভাবছিল, কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না, রান্নাই করছিলেন, অন্য কোনো ছিল। আর পাশ থেকে টিভির সাউন্ড আসছিল, কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবে না, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন, ওনার অনার্স পরীক্ষা পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময় আছে, সময়টা কিন্তু ওই 7:30 থেকে 8টা, ঠিক একই সময়
তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে। হঠাৎ করে তিনি দেখলেন যে মানে থপ 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 করে ফ্লোরের মধ্যে কে জানে হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারে ছিল, তো উনি ডানে তাকাতে দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে একটা ডাক্তার দেখাবো, তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি, আমাকে তো আগে বলো নাই। আচ্ছা, তখন তিনি বললেন যে না, আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই বাচ্চাটাকে দেখছি, কিন্তু তুমি আসলে না বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না। যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30 থেকে 8টা তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে রাতে বেলার ঘুম বা এটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে একদম। তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে 3 দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য। পড়তে পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে। উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানিতে আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত। তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে 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 তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে আছে, বসে বসে পেপার পড়ছিলেন। বলে যে আমার মাথায় রক্ত। বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। তার এই বাচ্চারা রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো। আচ্ছা, এসে প্রতিদিন রাতের বেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে গেছে। আচ্ছা, প্রায় 1 সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাতের বেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপতে দিচ্ছে। এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করবো। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে। তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবেই ভাইয়া এই বিষয়ে কোনো মানে কোনো হুজুর বা কিছু, কোনো হুজুর বা কারো কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলা দেখতেছিস আমি একজন পরিচিতের কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করে নাই। আচ্ছা, তো হাজবেন্ড বললো যে আচ্ছা আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলা দেখতা? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে সরাসরি চলে যায়। রান্নাঘরে যে তিনি সিঙ্কের ভেতরে বলে এইখানে আমি একটু ভাঙবো, এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। 720টা তাবিজ মানে আজকের কথা, এটা কিছুদিন আগের। 720টা তাবিজ খুঁজে পায় এবং তাবিজগুলোর সাথে রক্ত লাগানো এবং তাবিজগুলোর সাথে বাচ্চার ছবি, সেই বাচ্চার ছবি। আচ্ছা, এবং হুজুর দেখিয়ে বলে যে এটা কি এই বাচ্চা? বলে আমি হ্যাঁ এইটা কি বারবার প্রতিদিন দেখছি, আমি এইদিকে একই স্বপ্ন দেখছি, আমি একেই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না। আচ্ছা, আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ার বাসা, তার ভাইয়ার বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়। আচ্ছা, ঠিক 1 মাস পর রাসেল ভাই বলে যে 1 মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বলে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী। আচ্ছা, তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরাহা কেউ করতে পারে নাই। আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর করলেন। এবং রাসেল ভাই এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009-এর ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো 1 মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে। প্রথম 5 থেকে 10 দিন কোনো সমস্যা হয় না রাসেল ভাই, এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি। এবার বাচ্চাটা সামনে আসছে না, কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে। হাসিটা এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আযান পর্যন্ত হতে থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, মানে কোনোভাবেই কমাতে পারছে না। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করা হচ্ছে হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না।
3 দিন পর, ওই বাসায় 1 মাস ওঠার পরে 3 দিন পরে রাতের বেলা ঘুম ভেঙে এই আপু নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কে চেপে ধরলো। আমি পিঠ পড়ে যাই এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করার অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে। বলে আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থায় আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভেতরে দেখে যে তার পায়ের মধ্যে কে জানি কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে দেখলো যে পা তো নর্মালি আছে, কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল। হসপিটালে ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো, ভেঙে আবার 720টা তাবিজ, কুরআনের ছবি আবার বলে যে আপনারা এই বাসায় থাকেনি না, এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান। এই জিনিসপত্র ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছু তেমন পায় নাই। এরপর থেকে এই বাসার থেকে তারা বেরিয়ে। কেন, কে করতো রাসেল ভাই? এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই 2 জনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে এবং ওই ফ্ল্যাটের যে মালিক তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। 2 জনের যখন তারা এই বাসা একসাথে 2টা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন কি? এরপর থেকে রাসেল ভাই এই বাসা এখন পর্যন্ত কোনো ভাড়া হয়নি। আর 2009 থেকে এখন পর্যন্ত ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা? এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে তারা তাদের বাসায় ছিল, এরপর থেকে তিনি আর অন্য বাসায় ছিল না। কিন্তু ওই বাসাতে আর যাওয়া হয়নি তাদের। ওই বাসাতে 2টা প্রবলেম হয়েছে রাসেল ভাই। ওনাদের আত্মীয় স্বজন একটা প্রবলেম করেছে, ওই বাসায় নেওয়া হয়েছে। আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয় স্বজনরা ক্ষতি করেছে। 2টা জিন একসাথে কোইনসাইড করে তাদের 2 জনকে এখানে পাঠানো হয়েছিল। এটা ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হচ্ছে আমিনুল ইসলাম সবুজ। আমার এখন ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি ঢাকা ফার্মগেট একটা বেসরকারি স্কুলে সায়েন্সের টিচার হিসেবে আছি। আপনার ঘটনায় জয় স্যার হিসেবে। আচ্ছা, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 3 বছর আগে কোন একটা অকেশনে আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে কুয়াকাটা চলে যাই বরিশাল থেকে, যেহেতু তখন বরিশালেই থাকতাম। তো কুয়াকাটা যাওয়ার পরে একদিন ওখানে স্টে করার পরে আমরা বন্ধু বান্ধব যারা ছিল ওদের কাছ থেকে আমি একটা জরুরি কাজের জন্য কুয়াকাটা থেকে বরিশালে চলে আসি। আসার সময় আমরা বাস ছিল 5টার দিকে বিকেল, কিন্তু কোনো কারণে বাস লেট হয়ে যাওয়ার কারণে যন্ত্রাংশের হয়তো সমস্যা হয়েছিল, যে কোনো 8টার সময় আমি বাসে উঠি। বাস ঠিক বরিশাল বাস স্ট্যান্ডে এসে ঠিক রাত 1:10 কি 15 এমন সময় এসে বাস থামে। আগে বলে নেই, ওই দিনকার আবহাওয়াটা ছিল সকাল থেকেই বৃষ্টি এবং চারদিকে মেঘ, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আমি যখন বরিশাল পৌঁছালাম দেখলাম মোটামুটি রাস্তাতে অনেক জায়গায় অনেক বেশি পানি জমে আছে। আমি যখন বাস থেকে নেমে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালাম, কোনো ট্যাক্সি অথবা কোনো অটো অথবা কোনো রিক্সা কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ এক চাচাকে দেখলাম পাশে বসে আছে। চাচাকে ডেকে বললাম, চাচা আমাকে একটু দিয়ে আসবেন আমার বাসার কাছে। আমার বাসা নতুল্লাবাস থেকে হচ্ছে কাউনিয়াতে। বরিশালে যারা বরিশালে আছে তারা চিনতে পারবে, এটা হচ্ছে কাউনিয়াতে। তো আমি চাচাকে অনুরোধ করার পরে চাচা আমাকে তার রিক্সায় তুললো, কিন্তু সে বললো, বাবা আমি কিন্তু সমস্ত পথ তোমার সাথে যেতে পারবো না, তোমাকে আমি নতুন বাজার নামক যে জায়গাটা আছে ওখানে নামিয়ে দেব। আমি চাচার সাথে নতুন বাজার পর্যন্ত যাই। তারপর চাচাকে বেশি অনুরোধ করলাম, চাচা এত রাতের বেলা, প্রায় রাত তখন 1:45 বাজে, যে চাচা এত রাতের বেলা আমি কিভাবে যাব, আপনি যদি আমাকে একটু নিয়ে যান তাহলে আমার অনেক বড় উপকার হয়। কিন্তু চাচা বললো আমি যেতে পারবো না। যাই হোক, রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে থাকলাম। কিছু দূর এগোতেই আমাদের বাসার ওখানে যেতে মরকখোলা নামে একটা ব্রিজ আছে, যেটা বরিশালের লোকজন যারা আছে এরা চিনতে পারবে। এটা মরকখোলা ব্রিজ সম্পর্কে আমি একটু বলে নেই। এই মরকখোলা ব্রিজটা
বলা হয় আজকে থেকে অনেক বছর আগে ওখানটায় নাকি এর খাল থেকে যেটা বলা হয় যে লাশ ভেসে যেত, এবং এখনো ওই ব্রিজের পাশে যে বড় শ্মশান আছে ওই শ্মশানে হিন্দুদেরকে পোড়া হয়। তাদের পোড়ার পরে যে ছাই ভৎস এগুলো ওই খালের পানিতেই গিয়ে নদীতে মিলে যায়। তখনকার সময় আমি যখন ব্রিজে উঠবো ঠিক তখনকার সময় দেখি কিছু লোক, প্রায় 12-14 জন লোকের মতো, প্রত্যেকেই ওখানটায় সাদা ধুতি, কি বলে হিন্দুরা মরে গেলে পরে যেরকম ধুতি পেঁচায় থাকে, সাদা ধুতি এবং উপরে এক টুকরা সাদা কাপড় এরকম ছিল, এবং তার মধ্যে কয়েকজন মহিলা ছিল পিছনের দিকটায়। আমি ভাবলাম যে এত রাতের বেলা এখানে কে হতে পারে, অথবা কি বিষয়। আবার ভাবলাম হয়তো কেউ মারা গেছে, তাদেরকে এই শ্মশানে পোড়া হবে, সে কারণে হয়তো এত রাতের বেলা তারা আসছে। মনে মনে একটু সাহসও পেলাম যে হয়তো আমার বাসার পথ ওদিক থেকে এত লোক, হয়তো আমি এখান থেকে চলে যেতে পারবো, তাদের দেখে সাহস পেলাম মনে মনে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলাম সবাই লোকগুলো সব হেঁটে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে। হঠাৎ ঠিক পিছনে বৃদ্ধ বয়সী এক মহিলা, উনি ওরকম সাদা কাপড় পরা ছিল, উনি হেঁটে হেঁটে ওই শ্মশানের দিকে যাচ্ছে সবার সাথে। তো সব লোকগুলো আস্তে আস্তে গিয়ে শ্মশানের যে প্রথম গেট, ওই গেট থেকে শ্মশানের ভিতরে ঢুকলো, এবং ভালো করে খেয়াল করে দেখলাম আমি একটু এগোতেই যে শ্মশানের গেটের ওখানে বাহির থেকে তো আটকানো লোকগুলো, অথচ শ্মশানের ভিতরে ঢুকে গেল। কিন্তু যে বৃদ্ধ মহিলা, উনি খানিকক্ষণ ওই শ্মশানের গেটের ওখানে দাঁড়িয়ে থাকলো, এবং তারপরে যেটা দেখলাম ওই বৃদ্ধ মহিলা ঠিক শ্মশানের যে বড় আমরা দেয়াল যেটাকে বলি, ওই দেয়ালটাকে এপাশ থেকে ওপাশে এক পা দিয়ে আর এক পাশে চলে গেল। প্রচন্ড দেখে সেই সময়টা মানে হাত পা সব ঝিম ধরে গেল, এবং শরীরের মধ্যে মনে হচ্ছিল সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারতেছি না, চিৎকার দিতে পারতেছি না, সমস্ত হাত পা কাঁপা শুরু করলো। তখন কি করব? তারপরে ওখান থেকে ওমা বলে এক দৌড় দিয়ে যখন সামনে এগোলাম, এবং তখন দেখলাম ওই বৃদ্ধ মহিলা, উনি ঠিক ওই শ্মশানের মধ্যে যে হিন্দুদের যে কবরগুলো থাকে, ওই কবরগুলো একটু উঁচু টাইপের, যেটা দেয়াল করা করা কিরকম মন্দির মঠের মতো থাকে। হ্যাঁ, রাইট, মঠের মতো থাকে। তো একটা মঠ থেকে পাড়া দিয়ে আর একটা মঠে এরকম করে যাচ্ছে, এরকম প্রায় 8-10টা মঠ পাড়া দিয়ে প্রদক্ষিণ করার পরে আমি ওখান থেকে এক চিৎকার দিয়ে পুরো শ্মশানের দ্বিতীয় গেট থেকে যখন সামনে চলে গেলাম, তখন রাসেল ভাই মানে সবচেয়ে ভয়ের কাহিনীটা ছিল তখন। ওখান থেকে দৌড় দিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলা দেখলাম ঠিক আমার থেকে প্রায় 10-12 হাত সামনে, মানে আমি দৌড়ে যাচ্ছি 10-12 হাত সামনে, ওই বৃদ্ধ মহিলা দাঁড়ানো, কিন্তু মনে হচ্ছে সে আমার দৌড়ের সাথে সাথে সে পিছনে চলে যাচ্ছে। তার মানে তাকে অতিক্রম করতে পারছেন না। হ্যাঁ, মানে আমার থেকে 10-12 হাত দূরে, মানে সে পিছনের দিকে যাচ্ছে, কিন্তু আমি দৌড়াচ্ছি, সেও ওদিকটায় মানে পিছনের দিকে চলে যাচ্ছে। তো তারপরে যেটা দেখলাম এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং আমি এর আগে কখনো ভূত প্রেত এগুলো বিশ্বাস করতাম না, অথবা এই টাইপের যখন বলতো এমনি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে কখনোই এগুলোতে বিশ্বাস ছিল না, বা কেউ বলে তাদের সাথে খুব তর্কে জড়ায় যাইতাম যে ভূত প্রেত বলতে কিছু হয় না এরকম। যদি স্কুল কলেজে সায়েন্সে কোনো সময় আমাদের ভূতের প্রসঙ্গে পড়ানো হয় না। আমি যেহেতু এক জায়গায় টিচার হিসেবে আছি, ওখানটায় আর কি ছাত্রছাত্রীদের সাথে যখন আলাপ করতাম এর আগে যে ভূত প্রেত বলতে, তখন এরকম কোনো কিছু হয় না, এটা নিয়ে ওদের সাথে কথা বলতাম। যাই হোক, তো ওখান থেকে যখন ওই অবস্থা দেখলাম, মনে হইতেছিল দৌড়াচ্ছি, কিন্তু সমস্ত জায়গা আমি আর কি অবস্থান চেঞ্জ করতে পারতেছি না। এবং ওই সময় যে অল্প অল্প আগেই বলছিলাম যে আবহাওয়াটা খুবই উইয়ার্ড ছিল, এবং কি বলবো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এবং বাতাস প্লাস বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানির মধ্যে কয়েকবার বিদ্যুৎ চমকাইতেছিল, এবং খেয়াল করে দেখলাম ওই যে বৃদ্ধ মহিলা, ওনার চেহারার মধ্যে ঠিক একটা হিন্দুদের লাশ পোড়ানোর পরে ঠিক চেহারাটা মনে হয় কেউ অ্যাসিড মেরে পুড়ে দিলে পরে, মানে চোখ, মানে আপনি বলতে চাচ্ছেন এটা পোড়া চেহারার মতো, এবং মনে হচ্ছে সমস্ত চোখগুলো মানে গলে গলে পড়বে ওখান থেকে। ওটা দেখার পরে আমি আর কোনো আমার জ্ঞান ছিল না। তার পরবর্তীতে আমি যখন সকালের দিকে যখন আমার জ্ঞান ছিল, তখন দেখলাম ঠিক আমার বরিশালবাসী যারা আছে এরা বুঝতে পারবে, এটা হচ্ছে শ্মশানের পাশে একটা মসজিদ আছে, একদম শ্মশানের সাথে ওয়ালের সাথে একটা মসজিদ আছে। তো ওখানটায় মসজিদের বারান্দার এক পাশে আমি ওখানটায় ছিলাম, আশেপাশে কয়েকজন আর কি মুসল্লি টাইপের লোকজন ছিল। তো এরা আমার চারপাশে। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আমি এখানে কি করে বাকি? তারা বললো যে ফজরের নামাজ যখন তারা পড়তে আসবে
ওই শ্মশানের ওখানটায়, তখন দেখলো আমি নাকি রাস্তার কোনো এক পাশে মানে পড়ে আছি। তো তারা আমাকে আইনা ওখানটায় মসজিদের মধ্যে রাখলো, দেন আমাকে জিজ্ঞেস করলো আমার অ্যাড্রেস কি, বাবা মায়ের নাম কি। দেন আমি বললাম, এবং আমার বাবা মা যেহেতু আমার এলাকাতে পরিচিত, তারা অল্পতেই চিনে গেল এবং আমার বাবা মাকে তারা খবর দিল, এবং দেন ওখানটা চলে গেলাম। পরবর্তীতে এটা নিয়ে আমার ওখানে খুব বিজ্ঞ এক আলেম এবং হুজুর আসে, যিনি আমাদের ওখানকার মসজিদে ইমামতি করে, তার কাছে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম গিয়ে তারপরের দিনই। এবং সে আমাকে যা বললো হয়তো কোনো, যেহেতু এটা একটা শ্মশান এবং অনেক প্রায় আজকে 100 বছরের পুরনো শ্মশান এবং অনেক বড়, ওখানটায় হয়তো কোনো খারাপ এই জাতীয় হয়তো আত্মা বলা যাবে না, সে আমাকে যেভাবে বললো হয়তো কোনো খারাপ জিন টাইপের কোনো কিছু ওখান থেকে যাচ্ছিল, এবং যেটা আর কি আমি দেখে ফেলি, এবং হয়তো আমাকে ক্ষতি না করে আমাকে ভয় দেখানোর জন্য অথবা এই এরকম আর কি করার জন্য হয়তো আমার সামনাসামনি সে হয়েছিল। পরবর্তীতে হুজুর আমাকে ওখানটায় ফুটু দিয়ে দিলেন, পানি পড়া দিয়ে দিলেন, এবং তারপর থেকে আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। তাবিজটা প্রায় তারপরেও 2 বছর ব্যবহার করেছিলাম, এবং এখন সেই তাবিজটা পরবর্তীতে খুলে ফেলছি, এখন আর কোনো সমস্যা হয় না, এখন মোটামুটি ভালো আছি। এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার, আমি শামীম বলছি, মোহাম্মদ শামীম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার রাসেল ভাইকে যে এখানে আসার মতো আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুযোগ করে দেয়নি, আপনি ঘটনা পাঠিয়েছেন, সেটা সুযোগ করে দিয়েছে। আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো তখন আমি আব্বু এবং আম্মু আমরা 3 জন গেছিলাম বাড়িতে আমাদের ঘরের কাজের জন্য। তখন আমার ভাইয়া দেশের বাইরে থাকে, তো আমাদের ঘরে ফ্লোরের কাজ চলতেছিল তখন। তো আমরা একটা মিস্ত্রির কাছে আমাদের ঘরে ফ্লোরের কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিই, তো যার কারণে খুব দ্রুত কাজটা হচ্ছিল এবং কি মানে দিনের শেষ পর্যন্ত কাজ চলতো। তো ওই দিন প্রায় আসরের নামাজের পর পর্যন্ত কাজটা চলে, যার কারণে আমি কাজ শেষ করার পর বাজারের দিকে রওনা দিই। তো গ্রামে গেলে একটু বাজারটাই হলো একটু বিনোদনের জায়গা। তো আমাদের গ্রাম থেকে বাজারটা একটু অনেক বেশি দূর, হেঁটে যেতে প্রায় কমপক্ষে 25 থেকে 30 মিনিট সময় লাগে রাস্তা দিয়ে যদি হেঁটে যাই। তো এই জন্য আমার যেহেতু টাইমটা শর্ট ছিল, আমি চাচ্ছিলাম যে বিকালে রওনা দিলে আমি সন্ধ্যার আগে বাসায় যাতে ফিরে যায়। এই জন্য আমি মানে আমার বাড়ি থেকে জমিন বরাবর মানে কোনাকুনি হয়ে যাচ্ছিলাম আর কি, যাতে বাজারে যেতে আমার কমপক্ষে মানে 15 মিনিট সময় লাগে। রাস্তা দিয়ে না গিয়ে আমি একটু কোনাকুনি যাওয়ার চেষ্টা করছিলাম। তো বাজারে গেলাম, যাওয়ার পর আমি চা নাস্তা খেলাম। খাওয়ার পর আমি সেলুনে একটু কাজ ছিল, কাজটা সেরে আমি যখন সেলুনে কাজ সারতেছি তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মাগরিবের আজান দেওয়ার পর আমি আরো 5 মিনিট একটু বাজারে ওয়েট করলাম। আমি দেখলাম যে আমি কাউকে পাই কিনা বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু একা একা যেতে আমার একটু ভয় লাগে, কারণ আমাদের গ্রামটাতে এখন পর্যন্ত কোনো কারেন্ট নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা হয়নি। তো যার কারণে গ্রামটা খুবই অন্ধকার, এবং এতটাই বিদ্ঘুটে অন্ধকার যে সন্ধ্যার পরে নিজের শরীর নিজে দেখা যায় না, এতটাই অন্ধকার। তো যার কারণে আমরা সন্ধ্যার পরে আমি নিজেই ব্যক্তিগতভাবে বাড়ি থেকে কখনো বের হই না। তো আমি এই জন্য চেষ্টা করতেছিলাম যে কিভাবে একটু মানে অন্ধকার হওয়ার আগে বাড়িতে পৌঁছানো যায়, আর কেউ যেহেতু আমার সাথে নেই, তো আমি সেটা মনে করে আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তো ভাই আমাদের মানে গ্রামটাতে যেতে হলে যদি বরাবর রাস্তা হয়ে যায়, তাহলে ওই রাস্তার পারে একটু সামনে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা খুবই বেশি পুরানো কবরস্থান, এবং ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। মানে ওই কবরস্থানটা থেকে কমপক্ষে 10 মিনিট দূরত্বে বাড়িঘর আছে, যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট দূরত্ব, এরকম দূরে বাড়িঘর, কিন্তু এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। এবং ওই পাশে যে বাড়িঘর গুলো আছে সবগুলো মানুষের ওখানে যারাই মারা যায় ওই কবরস্থানটা কবর দেওয়া হয়, কিন্তু এটাতে পরিষ্কার করা হয় না কখনো। এতটাই জঙ্গল যে দুপুরবেলাও যদি কেউ এখান থেকে একা একা হেঁটে যায় তার গায়ে একটু শিউর উঠবে, একটু ভয় লাগবে তার। তো আমি ওই কবরস্থানটার কাছাকাছি যখন ওইটা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পর একটু ডানে মোড় নিতে হয়। তো ব্রিজটা পার হওয়ার পর আমি যখন হাঁটতেছিলাম, আমি ফিল করতেছিলাম সামথিং লাইক মানে আমার গায়ে কিছু একটা বাতাস লাগতেছে, একটু গরম গরম টাইপের, মানে দুপুরের একদম কড়া রোদের মধ্যে হাঁটলে যেরকম একটা মানে গরম বাতাস লাগে, তো ওরকম একটা বাতাস আমার শরীরে ফিল করতেছিলাম। আর পাশে যে তাল গাছের সারিগুলো ছিল, তাল গাছগুলা নড়তেছিল আর একটা শাঁসা শব্দ হচ্ছিল। আমি পাশে আশেপাশে অনেক দিক তাকাইছি, কিন্তু কোনো দিক কোনো গাছ নড়তেছে না, শুধুমাত্র এই রাস্তার তাল গাছগুলো শুধু লড়তেছে আর এটা শব্দ হচ্ছে। তো আমি খুব ভয় পাচ্ছি। যদিও আমি ছোটবেলা থেকে জিন ভূত এগুলা বিশ্বাস করি, এবং আমি আগেও এগুলো অনেক ফেস করছি। স্পেসিফিক্যালি এগুলা কিছু ধরনের রূপ আছে, যেমন কুকুর, বিড়াল বা সাপ, এরকম টাইপের অনেক রূপ হয়।
তো এইরকম একটু এক্সপিরিয়েন্স আমি সামনে আগাচ্ছিলাম, যে আমি চেষ্টা করতেছি এই জায়গাটা পার হবো। তো আমি যখন ডানে মন নিচ্ছি কবরস্থানের দিকে, তখন আমি দেখলাম যে কবরস্থানের দিক থেকে কিছু একটা অশরীরী আত্মার মতো সাদা, এবং এটা পাটা মাটিতে লাগানো নেই, ওটা খুব দ্রুত এদিকে আগায় আসতেছে আমার দিকে। আর এটা যতই সামনে আসতেছে তত এটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর এটার চেহারাটা এতটাই বিদঘুটে যে একদম কালো, এবং চোখগুলো খুবই বড় বড় লাল আকারের চোখ। আর এটা অনেকটা সামনে আসছে, আমি ওইটা দেখে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর যখন এটা একটু সামনে আসলো, আমার সামনে 2-3টা তাল গাছ সামনে, ওইটা উপর একদম তাল গাছ স্ট্রেট উঠে গেল, মানে দৌড়ানো অবস্থায় এটা উপরের দিকে উঠে গেল তাল গাছের আকার দিকে একদম। তো ওইটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমার দ্বারা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এটা আমি সামনে দেখছি এটা আমার ক্ষতিও করতে পারে, কারণ এটা যেহেতু সামনে কবরস্থান আছে। তো আমি চিন্তা করলাম যে আমি এখন মাঠ বরাবর দৌড়ে বাড়ির দিকে চলে যাব। কিন্তু মাঠ বরাবর দৌড়ে যাব, এখানেও একটা কাহিনী আছে যে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে শুনছি যে এই মাঠে কিছুদিন আগে যখন পানি ছিল, তখন একটা লোক রাত্রেবেলা মাছ ধরা অবস্থায় ওনাকে এই জায়গায় লাশ অবস্থা পাওয়া গেছে। এখানে মানে ওনাকে উল্টা দিকে গেড়ে রাখা হয়েছিল, তার মাথাটা ছিল মাটির দিকে, পা গুলা ছিল উপরের দিকে। তো ওইটা আমার মনে হওয়ার পর আমি চিন্তা করছিলাম এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য বেটার হবে কিনা। তো আমি চিন্তা করলাম যে যা আছে কপালে, আজকে এদিক দিয়ে আমাকে মানে মাঠ দিয়ে যেতে হবে, আমি কবরস্থান দিয়ে যাবো না, আর যাই করি। তো আমি মাঠ দিয়ে দৌড়ানো শুরু করলাম, মানে যতটা জোরে দৌড়ানো যায় আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো হবে। তো আমি অনেক জোরে দৌড়াচ্ছি, দৌড়ানো অবস্থায় আমাদের বাড়িতে যাওয়ার আগে সামনে আরেকটা বাড়ি পড়ে, ওই বাড়িটাতেই আমাদের যে ঘরের মিস্ত্রিটা উনি ওখানে ওনার বাড়িটা ছিল। তো আমি দেখলাম যে ওই মিস্ত্রিটা ওখানে দাঁড়ায় কিছু একটা করতেছে, মানে একটা লাউয়ের মাচার মতো, তো ওখানে দাঁড়া উনি কাজ করতেছে। তো আমাকে দেখার পরে উনি বললো যে তুমি দৌড়াইতেছো কেন? আমি বললাম যে এমনি দৌড়াইতেছি। ওনাকে দেখার পর আমার একটু সাহস হলো যে উনি এখানে মানুষ আছে, আমি এখানে আস্তে আস্তে যাই, বাড়ি তো কাছেই, বেশি দূরে না। তো আমি ওখানে আমি ওনাকে অ্যান্সারটা দিলাম যে আমি এমনি দৌড়াচ্ছি। অ্যান্সারটা দেওয়ার পরে জাস্ট মনে হয় 10 থেকে 12 সেকেন্ড আমি হাঁটলাম, ওনাকে জাস্ট পাস করলাম। পাস করার পর আমি পিছনে ফিরে দেখি ওই লোকটা আর নাই, কিন্তু উনি যে জায়গাটা দাঁড়াইছিল ওইখান থেকে ওনার বাড়িটা কমপক্ষে আরো 20 গজ দূরে। কিন্তু আমি পিছনে ফিরার পরে দেখি যে ওই লোকটা কোথাও নাই। তো আমি ওইটা দেখার পর আরো বেশি ভয় পেলাম, এমনকি খুব দৌড়ে তাড়াতাড়ি আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে বললাম, চাচির কাছে বললাম। আম্মুকে হয়তো অবশ্য ওই পুরো ঘটনা বলি নাই, তো বললে উনি ভাবতো যে আমি বেশি ভয় পাইছি। তো পরের দিন আমি সকালবেলা যখন ওই মিস্ত্রিটা আমাদের ঘরে আবার কাজ করতে আসছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ওই সন্ধ্যা টাইম ওই জায়গায় কি করতেছিলেন, আপনি কি আমাকে দেখছিলেন? উনি বললো যে না, আমি সন্ধ্যার সময় ওখানে ছিলামই না, আমি তোমাদের বাড়িতে কাজ করার পর, আমি আসর নামাজে পড়ার পর আমি বাজারে চলে গেছিলাম চা নাস্তা খাওয়ার জন্য। ওখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়েছে, প্রায় 8টা-9টা বাজছে। তো আমার কাছে ভাই এটাই মানে খটকা লাগে যে আমি কাকে দেখছিলাম ওই কবরস্থানের সামনে সাদা রসুরিটা, আর কে বা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি দৌড়াচ্ছ কেন, এই লোকটাই বা কে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা অডিও ক্লিপে যাব এবং তারপরে ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমি শামীম, আমি ঝিনেদার কোটচাঁদপুর তালসার হাসপাতাল থেকে বলছি। আমার ব্যক্তিগত একটা ঘটনা আজকে বলি। সেটা এরকম যে একটা সময় আমার মনে একটু পাগলামি জাগান দিছিল। সেটা হওয়ার কারণ এটাই যে একটা সময় গ্রামে বেশ চুরি ডাকাতি এরকম শুরু হয়ে গেল। এর ঘরে ডাকাতি হচ্ছে, ওর ঘর বাড়ির গরু খুলে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, চুরি ডাকাতি বেশ একটু বেড়ে গেল, প্রবণতা বেড়ে গেল। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমার কিছু একটা করতে হবে এটা প্রতিহত করার জন্য। তালসার হাসপাতালের ভিতরে যে কোয়ার্টার, ওখানে আমরা থাকি, ওখানে এমন একটা জায়গা, যারা তালসার থেকে শুনছেন তারা এটা বুঝতে পারবেন যে খুব নির্জন। হ্যাঁ, দিনের বেলায় ওখানে চুরি ডাকাতি মারামারি হয়ে গেলেও বাজারের লোক একটু আশ পাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা ভেবে চিন্তা করলাম যে আমার কিছু একটা করতে হবে। তো তখন আমি কি করলাম, ওই আমার মনে একটা পাগলামি জাগান দিল, আমি ওই কঙ্কাল, লাশ কঙ্কাল আমি ওখানে ঝোলাবো আমার বাড়ির মেন পয়েন্টে। আমি কাঁঠাল গাছটাছে, যেখানে কাঁঠাল টাঠাল আছে, মানে এক ঢিলে আমি 2 পাখি মারবো। আমার কাঁঠাল চুরিও আমি ঠেকাবো, এদিকে যে মানে প্রফেশনাল যে চুরি এটাও আমি ঠেকাবো। এই দুটোই আমি ভেবে আমি ওই সিদ্ধান্ত নিলাম যে আমি কঙ্কাল ঝুলিয়ে ওখানে কঙ্কাল রেখে দেবো। কঙ্কালের চোখে আমি ওই মিউজিক বাল্ব, সাদা সাদা বাল্ব বা লাল লাল বাল্ব, ওগুলো আমি সেট করবো, এটা ভাবলাম। ভাবার পরে আমি ভাবা অনুযায়ী কাজ। ওই সময় আবার এই আমাদের বাজারের পাশে যে কবরস্থান, তালসার যে কেন্দ্রীয় কবরস্থান, ওখানে আবার খোঁড়াখুড়ির কাজ চলছে, মানে সংস্কার হচ্ছে কবরের। সব মাটি টাটি খুঁড়িয়ে মানে কঙ্কাল হাড়গোড় সব তুলে একটা কোনায় ওটা জড়ো সড়ো করা হয়েছে দক্ষিণ দিকে, এক জায়গায় কাদা মেরে রাখা রয়েছে। ওটা দিনের বেলা দেখেছিলাম, দিনের বেলা দেখলাম যে বেশ মেলা হাড়গোড়, খাসা মাথা, মাথা মুন্ডু,
সব এক জায়গায় হয়ে রয়েছে। ওইটার জন্যই আসলে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো, এটা করবো। তখন আমি ওই বেলা রাত্রি আমি একটা বস্তা নিয়ে সুন্দর মানে মাথা খাসা, মানে দেখতে বেশ সুন্দর, এগুলো আমি নিলাম, ওর ভিতরে পুড়ে নিয়ে আমি চলে আসলাম বাড়ি। এসে আমি পরের দিন ওগুলো ধুয়ে বেশ সুন্দর করে ওর ভিতরে লাইট টাইট সেট করে বেশ তারটা দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে আমি গাছের সাথে সেট করলাম, কাঁঠাল গাছের উপরে একদম, হ্যাঁ, এমন ভাবে যেন যখন কাঁঠাল গাছে উঠবে ঠিক মাছটাতে উঠবে, আমি তখন এই ঘরের ভিতর থেকে সুতোটা ছেড়ে দেবো, ওটা আস্তে আস্তে ওটা ওই ঠিক ওর কাছাকাছি হয়ে যাবে। তখন ওটা দেখে ভয়ে যাতে গাছের থেকে ঠাস করে নিচে পড়ে যায়, হ্যাঁ, এটা ভেবে আমি এই কাজটা করেছিলাম। তো এটা করলাম, করার পরে আমি ওই সবকিছু ওই আমার ঘরের জানালার সাথে আমি দড়িটা টানা দিয়ে রেখে দিয়েছিলাম। মানে এমনই যে মানুষ কাঁঠাল যেভাবে আস্তে আস্তে নামায় না, হ্যাঁ, গাছের থেকে যেভাবে কাঁঠাল নামায়, আমি ওটা ওই ঠিক ওরকম করেছিলাম। আমি ফাঁসিতে ঝুলানোর মতো করে ওই জিনিসটা ওইভাবে রেখে দিয়েছিলাম, কঙ্কালটা। তা এরকম আমি ওই দিন গেল, পরের দিন গেল, কোনো সমস্যা নেই, ওটা সেট টেট সব ঠিক আছে, মনে বেশ সাহস টাহস আছে। আবার তাছাড়া বাড়ির সামনে আমি ওর ফুল গাছের মোড় দিয়ে আমি আবার ওরকম একটা জিনিস দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ছোট, সেটা শুধু খুলি, হ্যাঁ। তো এটা করার পরে আমি একদিন বাপ মা বাড়ি নেই, বেড়াতে গেছে, ওই দিন আমি বাড়িতে একাই রয়েছি। ওই দিন ওইটা ওখানে রয়েছে, ওটা আমি বেশ আমি কাছে যাবার দেখলাম যে সব বাঁধন টাধন ঠিক আছে কিনা, কোনো জাম টাম হয়ে যাবে কিনা, কাজের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয়, এটা ভেবে টেবে আমি ঘরের মধ্যে এসে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে আমার কোন রকম ঘুম আসছে না, ঘুম আসছে, খাস করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে চিন্তা করলাম গরমে একটু বাইরে থেকে হেঁটে উঠে আসি, তো ওই দিক থেকে হেঁটে আসি, এরকম একটা ভাবনা ভেবে আমি বেরোলাম। বেরোয় আমি টর্চ লাইটটা নিয়ে ওটি একটু হেঁটে হেঁটে হাসপাতালের ভিতরে একটু কাঁঠাল গাছের কাছে লাইট মারলাম। ওই দিকে আরো 3টে মোট কাঁঠাল গাছ আছে, ওই দিকে বাইরে 2টো, ভিতরে একটা, বাইরে 2টোয় লাইট মারলাম, সব ঠিকঠাক আছে, কাঁঠাল টাঠাল চুরি হয়নি। এবার আমি বাড়ির ভিতরের গাছটাতে লাইট মারার সাথে সাথেই আমার লাঞ্চের মধ্যে ঠাস করে একটা বাড়ি মারলো। বাড়ি মারার পর খুব ভয় পেলাম। যে জিনিসটা দেখলাম সেটা আসলে আপনাদের বিশ্বাসই হবে না, ঠিক একটা মানুষ, হ্যাঁ, গলায় দড়ি দিয়ে ঝুলছে। তো সেই মানুষটাকে আমি চিনি, সে মানুষটা একটা সময় এই হাসপাতালের ভিতরেই সাইকেল সারা কাজ করতো। অনেকদিন আগে সে মারা গেছিল, তারই লাশ, তারই বডি সেখানে ঝুলছে। আমি কি স্পষ্ট একদম ক্লিয়ার দেখলাম। দেখার পরে আমি ওখান থেকে খুব ভয় পেয়ে আমি বাজারের দিকে দৌড় দিলাম। বাজারের দিকে মানে ডিউটি চলছে তখন, রাত কয়টা 12টা কি 11:30 এরকম হবে। ওই ডিউটি চলছে, ওই ডিউটি আলাদের মনি ভাইটাই যারা ওখানে ডিউটি দেয়, ওখানে দৌড় মারলাম। দৌড় মারার পরে তারা বললো, কি হয়েছে ভাই, তোমার কি হয়েছে? তখন আমি বললাম যে আমি আসলে বাড়িতে খুব ভয় পেয়েছি, আমি বাড়িতে যেতে পারছি না। তখন ওরা কিছুক্ষণ আমার বসায় ওই একটু বাতাস টাতাস দিয়ে, তারপরে আমি বাতাস টাতাস খাওয়ার পরে ঠান্ডা হলাম। হওয়ার পরে বললো, চলো দিনে যাই, দেখো কি হয়েছে তোমার। এটা ওরা সবাই আমার নিয়ে, আমি বললাম আমি যাবো না। তারপরে তারা জোর করে ধরে, চলো যাই, দেখবো কি হয়েছে। আমি ওদের সাথে আসলাম। আসার পরে আমি ওই গাছটা আমি বললাম, এবার দেখেন, ওই জায়গায় দেখেন, আমি লাইট মারছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ভয়, কেন ভয় পেলাম। তখন আমি আবার ঠিক একই জায়গায় এসে একইভাবে লাইট মারলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় তখন কিছু ছিল না, একেবারে কোনো কিছু না। সেই আমি যে কঙ্কাল যেটা আমি ঝুলিয়ে দিয়েছিলাম ওটা ওখানে ছিল না। এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন আমি ওদের ভিতর থেকে যেন 10 পা পিছিয়ে গেলাম। অটোমেটিক্যালি আমার শরীরের মধ্যে ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা দেখার পরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি ওদের ছেড়ে আমি দৌড় মারলাম। দৌড় মেরে আমি ওই আবার বাজারে চলে গেলাম, আমি লাইটের কাছে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি ওখানে বসে থাকলাম অনেকক্ষণ। বসে থাকার পরে সকাল হলো। সকালে আমি চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে আবার যাবো আমার নিজের বাড়ির দিকে, আমি যাবো। হ্যাঁ, এই আস্তে আস্তে আমি ওই পাঁচিলটা পার হয়ে, আমি বাড়ির সামন দিয়ে আর গেলাম না, আমি বাড়ির পিছন দিয়ে পাঁচিলটা পার হয়ে আমি ওই কাঁঠাল গাছের কাছে গেলাম। আমি হাতে একটা লাঠি নিয়ে গেলাম, যাই হোক ওটা আমি মেরে ফেলবো, ওটা এরকম চিন্তা করে আমি গেলাম। তারপরে আমি ওখানে ওই পাঁচিলটা পার হয়ে যখন গেলাম, যাওয়ার পরে আমি ওখানে দেখলাম যে কঙ্কালটা আমি নিয়ে এসেছিলাম না, ওই কঙ্কালটাই ওখানে ভেঙে চুরে পড়ে রয়েছে, একদম গুঁড়ো হয়ে গেছে, খাঁচা মাথা একদম ছিটিয়ে গেছে। এর সাথে কাঁঠাল পড়ে যেরকম ছিটিয়ে যায় না, পাকা কাঁঠাল, ওরকম চারিদিকে ছিটিয়ে রয়েছে, দড়ি থেকে ছিঁড়িয়ে পড়ে রয়েছে নিচেই। এটা দেখার পরে আমি খুব তাড়াতাড়ি ওই কঙ্কালের হাড়কুড় গুলো সব তাড়াতাড়ি এক জায়গায় বস্তায় করে নিয়ে সামনে টামনে যত ছিল নিয়ে আমি সেই গোরস্থানের মধ্যে ফেলে দিলাম। দিয়ে আমি একটা হুজুর, আমাদের স্থানীয় হুজুরের কাছে যে বললাম যে আমি এই কাজ করে ফেলেছি, এটা আমার কি ভুল হয়েছে কিনা, একটু ছেড়ে দেন। এটাই ছিল আমার ঘটনা। 42 মিনিট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
আমার নাম সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে, বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি। তো যে ঘটনাটা আমি এখন শেয়ার করবো, জি বলেন। এই ঘটনাটা আমার মানে বগুড়া থেকে একজন আমাকে ফোনে বলেছে। তো ঘটনাটা এই রবিবার থেকে। তো আসলে এই ঘটনাটা মানে কি ওই বগুড়ার কোনো একটা গ্রামের খান সাহেব নামে একজন লোক ছিলেন, যিনি জিন প্রেত এগুলো নিয়ে কাজ করতেন। এগুলো মানে কি তিনি ছাড়াতে পারতেন। তো আজ থেকে 20-25 বছর আগে তিনি মানে কি একটা কাচের বোতলের মধ্যে 7-8টার মতো বদ জিনকে বন্দি করেন। তো উনি ওই বোতলটা, কাচের বোতলটা একটা কচু ক্ষেতের আইলের মধ্যে নিয়ে মানে পুঁতে আসেন। তো গত 3 বছর আগে তিনি মারা যান। আর এই রবিবারে একজন লোক তার কতগুলো শূকর নিয়ে যায় ওই ক্ষেতের মধ্যে কচু খাওয়ানোর জন্য। তো শূকরের আছড়ানোতে মাটি উঠে আসে এবং ওখান থেকে ওই রাখালটা দেখতে পায় যে কাচের বোতল দেখা যাচ্ছে। তো উনি বোতলটা নিলেন এবং উপরে উঠে আসেন। তো রাস্তায় এসে মানুষ জড়ো করেন। মানুষদেরকে তিনি বলেন যে এটা ওই বোতলটাই হয়তোবা ওই যে জিনকে বন্দি করে রাখা হয়েছে। তো ওনারা বললেন কি সব পাগলের মতো কথা বলছেন, এটা তো হতে পারে না, অনেকদিন আগের কথা। তো তাদের মধ্যে থেকে একজন বোতলটা ভেঙে ফেলে, আর ভেঙে ফেলতে সাথে সাথে ওই বোতলটার ভেতর থেকে একটা অদ্ভুত রকমের মাথা বেরিয়ে আসে বাতাসে ভাসতে ভাসতে। মাথাটার মুখটা ছিল একটু বড় আর চোখগুলো ছিল কপালের মধ্যে। তো ওই মাথাটা বেরিয়ে আসার সাথে সাথে এটাকে ধোয়ার মতো কিছু না, একদম মানে একটা মাথায় মানে কি ওই বাতাসে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে আসে। তো ওই মাথাটা বের হওয়ার সাথে সাথে শরীর দেখা যাচ্ছিল না, মাথাটা বের। কোথায় ঘটেছে এই ঘটনা? এটা বগুড়ার কোনো একটা গ্রামে। আচ্ছা। তো ওই মাথাটা মানে কয়েকজনকে চড় মারে। তো সাথে সাথে একজন বমি করতে করতে অন দ্য স্পট মারা যান, আর 3 জন অজ্ঞান হয়ে যান। বাকি সবাই ভয় পালিয়ে যায়। পরবর্তী 3 জনকে হসপিটাল নেওয়া হয়। তো ওই দিন রাতের বেলায় উনি আসলে ঘটনাটা জানতেন না। উনি রাত্রের বেলা তার মহিষ নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। হঠাৎ করে তিনি দেখলেন তার সামনে একটা মাথা চলে আসে, আর মানে ওনার বর্ণনা ওইরকমই ছিল মাথাটা। তো ওর মাথাটা ওই মহিষটাকে চড় মারে, মহিষটা পাগলের মতো শুরু করতে থাকে। এই দেখে ওই লোকটা ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো ওই দিন রাতের বেলা আরেকটি ঘটনা ঘটে। একটা মানে কি সাবালক মেয়ে, উনি রাতের বেলা বের হয়। তো উনি দেখতে পান যে মানে কি 3-4 জন দাঁড়িয়ে আছেন, লম্বা, মুখগুলো কেমন বিভৎস, মানে কি জিন প্রেত যেরকম দেখা যেরকম। উনি দেখে উল্টা দিকে দৌড় দেন, ভয়ে বাড়িতে যান। গিয়ে উনি বমি করতে শুরু করেন। তার মা তাকে একই ঘটনা ঘটতে থাকে আবারও সবার ক্ষেত্রে, এবং সবাই সেই একই ঘটনা ফেস করতে থাকে। এবং এই মাথাটা দিয়ে আপনি এটা লিখেছিলেন আপনার ইমেইলে। কতজন লোক মোটমাট মারা যায়? আসলে মারা যায় হচ্ছে 3 জন, আর 4 জন মারা যায়, আর 4 জন এখনো হসপিটাল অ্যাডমিট আছে। এখনো আছে। এবং আপনি বলছেন যে আজকে কিছু একটা কি যেন ঘটবে, সন্ধ্যার পরে যে ঘটনাটা ঘটবে মানে কি পরবর্তী ওই জিনদেরকে ডাকানো হয়, একজন বড় আলেম। তো ওই জিনরা দাবি করেন যে 79টা মুরগির রক্ত আর একটা আস্ত গরুর রক্ত লাগবে, একটা কাফনে কাপড় ধৌত করতে হবে ওই রক্ত দিয়ে। আমরা সেই নিয়ম কানুনে না যাই। হ্যাঁ, তারপরে যা লাগবে সেটা জোগাড় করে কি করতে হবে, জোগাড় করে ওই মানে কি রক্তমাখা কাফনে কাপড়টা পুড়িয়ে দিলেই ওনারা চলে যাবে, আর সমস্যা করবে না। তো সবাই টাকা তুলে এটা আজকে করবে সন্ধ্যার পরে। তো এতটুকু আমি শুনেছি। আপনি যার কাছ থেকে শুনেছেন তিনি কতটুকু বিশ্বস্ত আপনার? উনি বিশ্বস্ত বলতে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওখানে, উনি আমাকে ফোনে বলেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে তন্নি। আচ্ছা, ওকে। তো আমরা পরবর্তী আপনার ঘটনা যাই। আপনার ঘটনা ছোট্ট করে আপনার ঘটনা আমরা শুনবো। পরবর্তী আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম আশিক, আমি ব্যারেট বাড্ডা থেকে আসছি। তো আমি যে ঘটনা আজকে বলতে যাচ্ছি যে সেটা আমার সাথে ঘটে যাওয়া আজকে থেকে 2 বছর আগের ঘটনা। আমাদের গ্রামে আগে প্রায় কারেন্ট চলে যেত। তো তখন আমরা কারেন্ট চলে যাওয়ার পর থেকে আগে 4 থেকে 5 ঘন্টা কারেন্ট আসতো না। তখন অনেক গরম ছিল। তো আমরা নিচতলা, আমরা 2 তলা থাকি, আমরা দোতলা আমাদের বাসা, আমরা নিচতলা থেকে দোতলা বাসা, দোতলাতে মাঝে মাঝে চলে আসতাম। তো দোতলাতে যখন চলে আসতাম, দোতলার গেট গুলা, জানালা গুলা সবসময় খোলা থাকতো। তো আমরা সেখানে থাকতাম, জানালাতে অনেক বাতাস টাতাস আসতো। তো আমার বাবা, আমি এবং আমার কাকা, আমরা সবাই একসাথে তখন একসাথেই থাকতাম। তো আমি একদিন
ওনাদের বলছি আজকে তোমাদের থাকা দরকার নেই, আমি একাই থাকবো। তো ওনারা রাজি হলেন, আমি একা থাকলাম। তো আব্বারে আমি যখন চলে যেতে বলছি, আব্বা চলে গেল, তো আমি একা থাকলাম। একা থাকার পর হঠাৎ কিছুক্ষণ পর দেখি যে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরের বাহিরে আমার আব্বাই আবার আমারে ডাকতেছে যে তুই আশিক এদিক আয়, আশিক তুই এদিক আয়, তোর সাথে কথা আছে। মানে আপনার বাবা এসেছেন আমার ঘরে আপনাকে দেখতে এবং আপনাকে ডাকাডাকি করছিলেন, তারপরে কি হলো? তারপর আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার আব্বা, আমি ওনারা তারই নতুন একটি এপিসোডে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলে প্রতিনিয়ত আমরা এই ইউটিউব চ্যানেলটিতে ফিরে আসি। আশা করি পাশেই থাকবেন। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনার মধ্যে আমাদের প্রথম অতিথির কাছে। আশা করি সকলের কাছে ঘটনাটি ভালো লাগবে। তো চলে যাচ্ছি ঘটনার মধ্যে, সাথেই থাকুন। ঘটনাটা তখন আমার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করতেন, উত্তরখানে বাড়ি করা শুরু করলেন। ওখানে বাড়িটা শেষ হলো 90-তে, আমরা 90-তে উঠে গেলাম। 91-এ আমি অনার্স পরীক্ষা দেই। তখন অনার্স পরীক্ষার পরপরই ওই বাড়িতে দেখা গেছে আমরা 5 কাঠা জায়গার উপর আব্বা একতলা বিল্ডিংটা তখন মাত্র শেষ করলো। আর পাশে একটা উঠানের মতো জায়গা ছিল সামনে, সেখানে গাছগাছালি কিছু লাগানো হলো, ফুলের গাছ, তারপরে কিছু তরি তরকারি গাছ, আম গাছ, এগুলো কিছু লাগানো হলো। আর একটা অংশ ছিল ওটা জাস্ট যেন আমরা ওই মেইন গেট দিয়ে হেঁটে যেন ভালোভাবে আসতে পারি বাড়ি পর্যন্ত, ওখানে একটা পাকা জায়গা করে দেওয়া হয়। তো প্রায় উত্তরখান এলাকায় কারেন্ট চলে যায়। ওই জায়গাটা অত উন্নত ছিল না সেই সময়। বাড়িঘর বলতে ওই লোকাল যারা ছিলেন তাদেরই বাড়িঘর ছিল। আর অল্প অল্প কিছু ফ্যামিলি বা বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকজনই ওখানে বেশি বাড়ি করা শুরু করেন। পরবর্তীতে দেখা গেছে একদিন হঠাৎ করে কারেন্ট গেল। কারেন্ট যাওয়ার পরে আমি, আমার আব্বা, আম্মা, আমার একটা কাজিন, আমরা মিলে একসাথে ওই উঠানটার মধ্যে একটা পাটি বিছিয়ে বসে আছি, কেউ শুয়ে আছে, গল্প করছি। গল্প করতে করতে তখন হয়তো বা রাত 8:30 কি 9টা এরকম বাজে। তখন হঠাৎ করে দেখলাম অনেকগুলো ঢিল পড়া শুরু হলো এবং সেই ঢিলগুলো ছাদেও পড়া শুরু হলো এবং যে ওয়ালটা আছে সে ওয়ালের গায়ে অনেক ঢিল পড়লো। পড়ার সাথে সাথে আমরা সবাই চিৎকার করে বললাম কে ঢিল মারছে, কে ঢিল মারছে। তখন আমার আব্বা উঠে দৌড়ে গিয়ে গেটটা খুললো। খুলে দেখতে গেল যে বাইরে কোনো ছেলেরা ঢিল মারছে কিনা। পরে দেখলো যে কেউ মারছে না। পরে চলে আসা হলো। পরে একটু পরে কারেন্ট আসলো। আসার পরে আমরা ঢিলগুলা খোঁজা শুরু করলাম যে ঢিল যে এত পড়লো, ঢিলগুলা কোথায়। বড় বড় ঢিল, কিন্তু আমরা কোনো ঢিলই খুঁজে পেলাম না। পরবর্তীতে আর আমরা কিছু দেখলাম না, কিন্তু কোনো ঢিলও খুঁজে পেলাম না। এরকম একটা ঘটনা। আর তার কিছুদিন পরে আবার একটা ঘটনা ঘটেছে। আমি তখন পড়ছি, একটা ওয়াল ঘেঁষা একটা রুম ছিল আমাদের। ওই রুমটাতে নিরিবিলি একটা রুম, ওই রুমে মাঝে মাঝে আমরা পড়তে চলে যেতাম। তো ওখানে বসে পড়ছি, পড়তে পড়তে হঠাৎ করে আবার, তখন কারেন্ট ছিল বাসায়, হঠাৎ করে আবার মনে হলো যে মাটির অনেকগুলো গুঁড়ো একসাথে জানলা দিয়ে এসে আমার গায়ে পড়লো। পড়ার পর আমি চিৎকার দিয়ে উঠলাম যে কে ঢিল মারছে। তখন কোনো শব্দ শুনলাম না, দৌড়ে মায়ের কাছে চলে গেলাম। পরে মা এসে আবার ওই রুমে ব্যাক করলাম, ব্যাক করে এসে খুঁজলাম যে এতগুলো মাটির গুঁড়া যে আমার গায়ে পড়লো, নিশ্চয় আমার বইয়ের উপর, টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কিছুই পেলাম না। এটা যে আসলে অন্যরকম কোনো ঘটনা হতে পারে না। কিন্তু যখন পরবর্তীতে চিন্তা করলাম যে আমি কেন মাটির গুঁড়াগুলা পেলাম না, তখনই মনে হলো যে অদৃশ্য কিছু হয়তো আছে। মনে হলো যে পরপরই অনেক ঘটনাই এরকম ঘটতেছে, বা অনেক সময় দেখা যেত ছাদে অনেক শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু ওই আমরা তখন বয়সে কম ছিল বলে আম্মারা আমাদেরকে পাত্তা দিত না, নিজেরা কিন্তু চিন্তিত ছিল কি ঘটছে, কিন্তু আমাদেরকে বলতো যে না, হয়তো পাড়ার ছেলেরা এরকম করছে। যাই হোক, পরবর্তীতে দেখা গেছে যে একটু হুজুর ডেকে হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কেন এরকম হলো। তখন বললো যে যেহেতু এলাকাটার মধ্যে বসতি সেই রকম ছিল না, এখানে আবার গাছও ছিল, কিছু গাছও কেটে ফেলা হয়েছে বাড়ি করতে গিয়ে। আবার আমাদের বাড়ির সামনে আবার একটা তাল গাছ ছিল, তাল গাছটা এখনো আছে। তো পরবর্তীতে হুজুররা বললো যে এখানে ওদের বসতি ছিল, তো এখন সম্ভবত আপনারা বাড়ি করাতে ওদের একটা ব্যাঘাত ঘটে গেছে, হঠাৎ এখন ওরা বিরক্ত, এই জন্য হয়তো আপনাদেরকে ঢিল মারতেছে। যাই হোক, পরবর্তীতে ওখানে আবার ওনারা দোয়া দুরুস পড়ে যে ঘর বাঁধাই করে সেটা করে দিল। এরপরে আস্তে আস্তে ওই ব্যাপারগুলো মনে হলো যেন কমে গেছে। তারপরও আরেকদিন আমার জীবনে একটা ঘটনা ঘটলো, সেটা হলো আমি ঘুমিয়ে আছি দুপুরবেলা, তখন মাস্টার্স পরীক্ষা দেইনি, ঘুমিয়ে আছি দুপুরে 2:30 থেকে 3:30 মধ্যে হবে ঘটনাটা।
ঘুমের মধ্যে মনে হচ্ছে আমার ঘুমটা খুব শান্তির একটা ঘুম, একটা পিসফুল একটা ঘুম। ঘুমের মধ্যে মনে হলো নাকে একটা সুগন্ধি লাগছে আমার। আমি সুগন্ধিটা নিচ্ছি, নিতে নিতে হঠাৎ করে একটা চোখটা খুললাম। খোলার পরে আমার মনে হলো যে সাদা একটা আলখেল্লা পড়া, লম্বা, অনেক হাইট লম্বা একজন লোক আমার খাটের থেকে নেমে পাশেই জানলাটা ওপেন ছিল, সে জানলা দিয়ে হেঁটে বাইরে চলে গেল। আমি এটা দেখে দৌড়ে আমি সে জানলার কাছে চলে গেলাম। চলে গিয়ে বললাম যে কে কে করে কয়েকবার ডাকলাম এবং আশেপাশে তাকালাম, কিন্তু আমি কিছুই দেখলাম না। কিন্তু সেই সুগন্ধিটা রয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত, যেটা কিনা আর কেউ উপলব্ধি করেনি, শুধু আমি উপলব্ধি করলাম। মানে ভূত বলে তো আসলে মানুষ বিশ্বাস করে না, কিন্তু নিজের চোখে দেখা অনেক কিছু, এটা এখনো ভুলতে পারি না এবং এখনো মনে আছে আমার। যেহেতু ঘটনাটা সত্যি আমি নিজের চোখে দেখেছি, সেহেতু আমার মনে হচ্ছে যে আসলে এইরকম কিছু একটা থাকতে পারে। আমার অভিজ্ঞতার আলোকে বলি, যদিও এখন হয়তো অনেকে বলবে যে শিক্ষিত মানুষ এগুলো বিশ্বাস করে না, কিন্তু আমার কাছে মনে হয় যারাই দেখেছে, গল্প শোনা না, যারাই চোখে দেখেছে বা অনুভব করেছে ব্যাপারগুলোকে, তাহলে নিশ্চয়ই তারা বলবে যে না, এরকম কিছু ঘটতে পারে। আর একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি ক্লাস 7 কি 8 পড়ি। সেটা মিরপুর অরিজিনাল 10-এ আমার নানার বাড়ি। ওখানে আমরা বেড়াতে গিয়েছিলাম, প্রায় পরীক্ষা শেষ হলে বেড়াতে যেতাম, গিয়ে 1 সপ্তাহ 15 দিন থেকে আসতাম। তো সেদিনও ওই নানার বাড়িতে নানি সহ আরো আত্মীয় স্বজনরা, ওখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো ওনারা বেড়াতে গেল। আমি আর আমার আন্টি দুজনে বসে বসে আছি, আর নানা ভাইয়া ছিল। তো হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমরা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলাম। কারেন্ট চলে যাওয়ার পর ওখানেই বসে আছি। হঠাৎ করে অনুভব করলাম যে বাড়িটা দোতলা ছিল, আমরা নিচতলায় গেলাম। তো নিচতলা থেকেই শুনতে পেলাম যে হঠাৎ করে সিঁড়ি দিয়ে কেউ একজন উঠছে এবং খুব শব্দ হচ্ছে, এবং চুরির একটা শব্দ, রিনঝিন রিনঝিন একটা শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে যে কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছে আর চুরির শব্দটা শোনা যাচ্ছে। তখন দুজনই ভয় পেয়ে গেলাম, দুজনেই শুনলাম, আমি আমার আন্টি দুজনেই শুনলাম। তারপরে ভয়ে ওখানেই বসে থাকলাম, নড়লাম না। কাজের লোকদের বলা হলো যে মোমবাতি জ্বালানোর জন্য বা হারিকেন জ্বালানোর জন্য। একটু পরে নানা ভাই আসলো। আসার পরে নানা ভাইকে বললাম যে আমরা এইরকম শব্দ শুনলাম, আমি খুব ভয় পাচ্ছি, মনে হলো যেন কিছু একটা। তখন উনি বললো কি যে না, কিছু থাকার প্রশ্ন আসে না। আমি উপরে গিয়েছিলাম, আমি উপরে পানির ট্যাঙ্কি চেক করতে গিয়েছিলাম যে পানি আছে কিনা। তাহলে বুঝলাম যে আপনার না হয় পায়ের শব্দ হলো, কিন্তু চুরির শব্দটা কোত্থেকে আসলো? তো এখন নানা ভাই বলেন আমার ঘড়ির শব্দ, কিন্তু ঘড়ির তো এরকম চুরির মতো শব্দ হওয়ার কথা। জাস্ট আমাদেরকে হয়তো আমরা যেন ভয় না পাই। কারেন্টটা আসলো, কারেন্ট আসার পরে বারান্দা, আমাদের রুমের লাইট জ্বলছে, বারান্দার লাইট অফ। দুজনে বসে বসে আবার টিভি দেখা শুরু করলাম। টিভি দেখতে দেখতে হঠাৎ করে আবার সেই চুরির শব্দ, এবং আমার কাছে মনে হলো যে জানলা দিয়ে দেখতে পেলাম যে সাদা শাড়ি পরা কেউ একজন জানলা দিয়ে হয়তো আমাদেরকে দেখছে। এটা দেখার পরে আমি আমার আন্টিকে বললাম কি কিছু একটা ওখানে আছে, বলেই দুজন দৌড় দিয়ে শুরু করলাম যে বারান্দায় যাবো, গিয়ে দেখবো যে কে ওখানে। তখন দৌড়ে বারান্দার সুইচটা অন করা হলো। অন করে বারান্দা যেতে যেতে আর কাউকে দেখলাম না, কিন্তু চুরির যে একটা শব্দ সেটা শুনতে পেলাম, এবং স্পষ্ট মনে আছে যে একজন বেশি বয়সী হবে না, 15 থেকে 20 বছর বয়সী একটা মেয়ে, সাদা শাড়ি পরা। সে দৌড়ে জানলা দিয়ে দেখলো প্রথম, দেখেই যখন আমরা দৌড় দিলাম তখন সেও আমাদের সাথে সাথে দৌড়ে উদা হয়ে গেল, কিন্তু চুরির শব্দটা আমরা শুনলাম স্পষ্ট। তখনও নানা ভাই বললো না, তোমরা ভুল কিছু দেখছো, টিভির কোনো অনুষ্ঠান দেখতে গিয়ে তোমরা কোনো কিছু কল্পনা করছো সেই জন্য। কিন্তু ঠিক আছে, কল্পনা করলে না হয় কিছু একটা দেখলাম, কিন্তু চুরির শব্দগুলো কানে এখনো বাজে। তবে আমার মার কাছে কিছুদিন আগে শুনলাম যে হঠাৎ করে রাতের বেলা কেউ হয়তো রাত্রে 3টা বাজে, 2:30, 3টে এরকম, তখন নাকি শুনলো যে গেটে কেউ আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিয়ে বলছে আম্মু আম্মু গেটটা খোলো, গেটটা খোলো। আমার মা কান খুব সজাগ করে শুনতে থাকলো যে কে ডাকছে, কিন্তু উঠলো না। কারণ এরকম প্রায় রাতের বেলা আমরা শুনতাম যে কেউ হয়তো গেটে আওয়াজ দিচ্ছে বা ছাদে হাঁটতেছে, কথা শোনা যায়। তবে সেটা আগের মতো অত বেশি না, এখন কম। এই ঘটনাটা আমার মা বললো আমাকে, যেরকম আমি শুনলাম, বাসায় আমার ভাইয়ের বউ ছিল, ভাবি ছিল, আমার ভাই ছিল, কিন্তু তারা শুনে নাই। আমার মাই শুধু শুনলো যে আম্মু আম্মু গেটটা খোলো, গেটটা খোলো। অনেকক্ষণ, প্রায় 5 মিনিটের মতো এরকম অনেকক্ষণ গেট পিটালো, পিটাইতে পিটাইতে পরে। ধন্যবাদ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঘটনাটি খুবই ভয়ানক একটি ঘটনা ছিল। আশা করি সকলের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। তো এখন আমরা যেটি করব, চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করি এই ঘটনাটিও সকলের কাছে ভালো লাগবে, কেননা খুবই ভয়ানক একটি ঘটনা। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, সাথেই থাকুন। গ্রামের এক প্রান্তেই ছিল একটি পুরনো খামার বাড়ি। আসলে খামার বাড়িতে আমার বন্ধু ঘুরতে গেছিল, ওর সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। বাড়িটির চারপাশে নাকি আগাছা,
ভাঙ্গা জ্বালানা, ধুলো জমে থাকা আসবাবপত্র ছিল। সবচেয়ে অদ্ভুত ছিল বাড়ির এক কোণে রাখা পুরনো একটি পিয়ানো। স্থানীয়রা বলতো প্রতি পূর্ণিমার রাতে পিয়ানোটা নাকি নিজে থেকেই বেজে ওঠে। তুহিন ছিল শহরের ছেলে, আমরা তো গ্রামের, কিন্তু ও ছিল শহরের। আসলে ওদের সঙ্গে আমাদের অনেক কিছুই মেলে না। ও গ্রামে আসলে ছুটিতে আসছিল। আসলে আমাদের কাছে যেটা গা ছমছমে গল্প, ওর কাছে একটা মজার একটা বিষয়। আসলে খামার বাড়ি আমাদের কাছে ছিল একটা ভৌতিক স্থান, আর ওর কাছে ছিল রহস্য। ও আসলে রহস্যর কথা শুনে স্থির করলো যে নিজে থেকেই গিয়ে সত্যিটা বের করবে। আসলে সত্যিটা তো বের করা এত সহজ না। আমরা তো জানি ওখানে কি কি হইতে পারে। তারপরে ও কথা না শুনে একদিন মনস্থির করলো যাবে। সেই দিনটা ছিল পূর্ণিমার রাত। তুহিন একাই খামার বাড়ির দিকে রওনা দিল। ওর হাতে ছিল একটা লণ্ঠন আর পকেটে একটা মোবাইল ফোন। বাড়িতে ঢুকতেই সে শীতল বাতাসে নাকি একটা ঝাপটা অনুভব করলো। পুরো বাড়িটা যেন সময়ের সঙ্গে জমেছিল, ধুলো আর জালের আবরণে মোড়া। বাড়ির ভিতর ঢুকেই তুহিন পিয়ানোর কাছে গেল। পিয়ানোটা পুরনো হলেও অদ্ভুতভাবে কিন্তু চকচকে ছিল, এমনকি পিয়ানোর চাবিগুলো যেন নতুন। তুহিন চারপাশ তাকিয়ে দেখলো কেউ নেই। সে সাহস করে একটা চাবি চাপলো। চাবি চাপার সঙ্গে সঙ্গেই টং করে শব্দ হলো। হঠাৎ পুরো ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল, বাতাস ভারী হয়ে গেল, আর অদ্ভুত এক গন্ধ চারদিক ছড়িয়ে পড়ল। পিয়ানোটা নিজে থেকেই বেজে উঠল। একটা করুণ সুর যেন বাতাস ভাসতে লাগলো। তুই হতভম্বিত হয়ে তাকিয়েছিল। তখনই পিয়ানোর পিছন থেকে একটা সাদা ছায়া মূর্তি ধীরে ধীরে বেরোল। মূর্তিটা কিন্তু একজন ছিল নারীর। তার হাতে ছিল একটা চিরকুট। নারীর চোখ দুটি শূন্য স্থির, আর মুখে ছিল বিষণ্ণ হাসি। মূর্তিটি তুহিনের দিকে চিরকুটটি এগিয়ে দিয়ে বলল, আমার গল্প জানবে? তুমি কি আমাকে জানতে চাও? তখন তুহিন ভয় পেল। কৌতূহলে তাকে দমিয়ে রাখলো না। সে চিরকুট খুলল। সেখানে লেখা ছিল, এই পিয়ানোটা আমার জীবন, কিন্তু সেটাই আমার মৃত্যু ডেকে আনছিল। নারীটি বলতে শুরু করলো, একসময় সে ছিল এই খামার বাড়ির মালিকের মেয়ে। পিয়ানো বাজানো তার ছিল একটা প্যাশন, কিন্তু তার প্রেমিক তাকে এই ভালোবাসার ভান করত। পিয়ানোর সুরে মুগ্ধ করে তার কাছাকাছি আসতো। একদিন সে প্রেমিককে তার মনের কথা জানায়, কিন্তু প্রেমিক তার অর্থ লুট করার পরিকল্পনা করেছিল। পিয়ানো বাজানোর রাতে প্রেমিক তাকে বিষ খেয়ে খুন করে। সে রাত থেকেই তার আত্মা এই পিয়ানোর সঙ্গে বাধা পড়ে আসে। তখন নারীটি বলল, তুই যদি আমার মুক্তি চাস তবে সত্যিটা সবার সামনে আন। তুহিন যখন পালিয়ে বাড়ি ফিরে এলো, তখন নাকি খবর পেল পরদিন সকালে খামার বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক যুবকের কঙ্কাল পাওয়া গেছে, আর পকেটে একটা চিরকুট ছিল যেখানে লেখা, এই পিয়ানো আমাকে শাস্তি দিল। এরপর পিয়ানোটি স্থানীয় মন্দিরে নিয়ে সবাই মিলে আমরা ফুরিয়ে ফেললাম। কিন্তু আজও পূর্ণিমার রাতে গ্রামের বাতাসে করুণ এক পিয়ানোর সুর ভেসে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করি এই ঘটনাটিও সকলের কাছে ভালো লাগবে, সাথেই থাকুন। সেটা হচ্ছে গত বছর থেকে স্টার্ট হয়েছে। গত বছর হচ্ছে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাতাম। তখন ও বলতো যে ঘুমের মধ্যে নাকি আমার শরীর কেঁপে কেঁপে উঠে, শরীর কাঁপতে থাকে। বলে যে ভাই এমন মনে হচ্ছে যে আমি একসাথে ঘুমাচ্ছি, যে খাট ধরে কেউ নাড়াচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে বসে তোমাদের তাকায় আসছি। তখন দেখতেছি যে ভাই তুমি বারবার তোমার ফুল বডি ভাইব্রেট করতেছে, বারবার কেঁপে কেঁপে উঠতেছো।
তো ও কয়েকবার বডিতে হাত রাখছে, হাত রাখার পরে দেখে যে কিছুটা স্টপ আছে, হয়তো আধা ঘন্টা পর আবার রাত্রে পেলে এরকম শরীর কাঁপে। তো সকালে আমাকে বলতেছে যে ভাই এমন কেন হয় তোমার, বা তোমাকে রাতে জ্বর আসছে কোনো কিছু, এমন কোনো প্রবলেম তোমার হয়নি, আমি তো কিছু বুঝি না। তারপর হচ্ছে এক ফ্রেন্ডের বাসায় থাকা ফ্রেন্ড আমার বলতেছে কি রে দোস্ত তুই রাতে এরকম মানে কাঁপাকাঁপি করতেছিস। তো এইসব আসলে ফ্রেন্ডদের কাছ থেকে, ছোট ভাইয়ের কাছ থেকে শোনা, আমি কখন কিছু বুঝতাম না। তো গত বছর ঘটনাটা হচ্ছে যে আমি রাতে ধোয়া পড়তাম, রাতে 3টার পর হচ্ছে কিছু আমল করতাম, তো করে তারপর হচ্ছে ফজরের আজান দিত, নামাজ পড়ে তারপর ঘুমাতাম। তো প্রতিদিনের মতন সেই দিনও আমি রাতে এরকম দোয়া পড়লাম, পড়ার পর হচ্ছে তখন বাজে প্রায় 4:30। তো আমি খুব টায়ার্ড ছিলাম, তো রুমে আমার বেডরুমে আর যাইনি, ড্রয়িং রুমে বসে দোয়া পড়লাম। তো পরে হচ্ছে আমি ড্রয়িং রুমের যে সোফার মধ্যে লম্বা করে শুয়ে পড়লাম। তো আমি আমার মানে পুরো বাসার ডিসক্রিপশনটা একটু দিচ্ছি। এটা হচ্ছে মেন গেটের পরে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা, এরপর হচ্ছে আমার রুম, তার লেফট সাইডে হচ্ছে ডাইনিং এর পর হচ্ছে কিচেন, একদম কর্নারে হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, দেন হচ্ছে আমার বাবা মার রুম, তারপর হচ্ছে একটা স্টোর রুম। তো আমি যে ড্রয়িং রুমে শুয়ে আছি সোফার মধ্যে, স্ট্রেট হচ্ছে দেখা যাচ্ছে ডাইনিং এর পর লম্বা ডাইনিং এর পর হচ্ছে কিচেন ডোরটা ক্লোজ করা। তো আমি সোফার মধ্যে শুয়ে আছি, আমি ভাবতেছি যে আজকে আর ফজরের নামাজটা না হয় না পড়লাম, ঘুম থেকে উঠে সকালে কাজা পড়ে নিব। তো আমি সবসময় হচ্ছে ফোনটা আমার সাথে রাখি, ফোনে কখনো গান শোনা হয়, ইট ওভার ডিসপ্লে দেখি। তো ওই রকম হচ্ছে কি লম্বা করে শুয়ে আসছি, তো ডিসপ্লেটা দেখলাম যে 4:30 বাজে। 4:30 বাজে দেখে আমি শুয়ে পড়লাম, জাস্ট বুকের উপর ফোনটা রেখে। আমি ঘুমাইছি কি না আসলে আমি শিওর না। তো হঠাৎ করে হচ্ছে যে দেখলাম আমার যে কিচেনের যে ডোরটা, ডাইনিং এর পর কিচেন যে ডোর, সেই ডোরটা হচ্ছে মানে মিনিমাম একটা সিলিং এর হাইট তো থাকে হচ্ছে 10 ফিটের মতো। তো নর্মালি হচ্ছে একটা ডোরের হাইট থাকে 7 ফিট এরকম হবে। তো দেখতেছি যে আমার মানে কিচেনের মানে ডোরটা, যে ডোরের একদম উপর পর্যন্ত লম্বা একটা ব্ল্যাক একটা শ্যাডো বলতে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষটা একটা ফিগার। তো হচ্ছে টোটাল ব্ল্যাক, একদম লম্বা, হ্যাঁ, একটা কালো কাপড় পরে দাঁড়ায় আছে, কোনো ফেস নাই, কিছু দেখতে পারতেছি না। দেখার পর হচ্ছে কিছুক্ষণের জন্য আমার কোনো বডি মুভ করতে পারতেছি না, কোনো কথা বলতে পারতেছি না, এমন হচ্ছে। তারপর হচ্ছে হঠাৎ করে দেখলাম যে সেটা চলে গেছে। এখন কি আমি ঘুমায় স্বপ্ন দেখছি নাকি আমি জেগে থেকে দেখছি সেটা আমি বলতে পারি না। সাথে সাথে আমার ফোনটা বুকের উপর ছিল, ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে উঠে আমি বসে আমি জাস্ট আমার ফোনের লকটা ক্লিক করলাম। লক বাটন ক্লিক করার সাথে সাথে দেখলাম যে 4:35। তার মানে হচ্ছে 4:30 হচ্ছে লাস্ট আমি ফোনের ডিসপ্লে দেখে আমি জাস্ট শুয়ে জাস্ট চোখটা বন্ধ করলাম। আর এখন হচ্ছে 4:35। তার মানে 5 মিনিট ডিউরেশনের মধ্যে থেকে আমি ঘুমিয়ে তারপর স্বপ্নটা দেখছি নাকি আমি না ঘুমিয়ে এটা দেখছি ঠিক বলতে পারতেছি না। তো আমি একা খুব ভয় পেয়ে গেলাম, মানে চাইছে একবার যে ফ্যামিলিকে ডাক দিই, এবং ভাবলাম আমার মা সিক, ডাক দিব, কাউকে ডিস্টার্ব করবো, তার জন্য নিজে চুপ করে আসি। টিভি অন করলাম, মানে আমার কনসেন্ট্রেট অন্যদিকে দেওয়ার চেষ্টা করছি, লাইট মানে পুরা বাড়ির সব লাইট ওপেন মানে অন করে রাখছি, খুব ভয় লাগতেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে ফজরের আজান দিল, তখন 4:45 দিকে আজান দেয়। তো আজান দেওয়ার পর হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম, একদম ডোর সবসময় খোলা রাখলাম, যে একদম ওয়াশরুমের ডোর খুলে রেখে আমি ওয়াশরুমে গেলাম, গিয়ে উজু করলাম। উজু করে আসছি, আইসা ফজরের নামাজ পড়লাম। তো তখন হচ্ছে বলতেছি যে আল্লাহ, আমি কি হয়তো খারাপ জিনিস দেখছি না ভালো জিনিস দেখছি, যে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছি, এর জন্য কি হয়তো আমার জায়গায় থাকার জন্য কেমন কিছু একটা দেখানো হয়েছে। তো এইভাবে হচ্ছে যে ব্যাপারটা কি আসলে খারাপ না ভালো আমি বুঝলাম না। তো খুব ভয়ে তারপর শুয়ে পড়লাম। কথাটা আমি ফার্স্ট শেয়ার করি হচ্ছে আমার খালার সাথে শেয়ার করার পরে হচ্ছে খালা বলতেছে যে বাবা, এই সব তো কালো জিনিস দেখছো, বের কোনো ভালো সিমটম না, আর ব্যাপারটা তুমি কারোর সাথে যদি শেয়ার না করো সেটা তোমার জন্য ভালো হবে, ব্যাপারগুলো তুমি কারোর সাথে বলবো না। দেন হচ্ছে যে কথা বলতে আমার বড় ভাইয়া, তো আমার বড় ভাই আমার কাজিন আর কি, সে এখন দেশের বাইরে থাকে, তো ভাইয়ার সাথে আমি কথাটা শেয়ার করে দিলাম। তারপর ভাইয়া আসলে খুব ধার্মিক, তো ভাইয়া বলতেছে ছোটন তুমি আমার কাছে শেয়ার করছো আর কাউরে বলছো? পরে বললাম ভাইয়া আমি তো খালারে বলছি। পরে বলে দেখো তুমি কথার কাউরে বললো না, খালো আমার সেম কথা বলছে, আমার ভাইয়াও সেম কথা বলছে, তো ব্যাপারটা আমি এরপরে কারোর সাথে শেয়ার করিনি। তো আমার দেখা যাচ্ছে কি কিছু প্রবলেম হয়, সেগুলো হচ্ছে যে আমি কিচেনে যাচ্ছি,
বা একটু বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এই ধরনের প্রবলেম হয়। আর হচ্ছে যে আমার মানে সবচেয়ে মেজর প্রবলেম যেটা মনে করতেছে সেটা হচ্ছে কোনো একটা কাজ আমার খুব ভালো অপরচুনিটি আসে, সে যে কাজটা আমার হয়ে যাবে হয়েও সেই কাজটা হয় না। কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, হয়তো মানে যার সাথে কাজ করতেছি তার সঙ্গে কোনো একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা অপরচুনিটি পাইছি, এই কাজটা করলে আমার খুব ভালো লেভেল একটা কাজ করতে পারতেছি, হঠাৎ করে হয়ে যাচ্ছে আমার মাসিক। একদম মানে লাস্ট এমন একটা সময় গেছে, ভালো একটা কাজে আমি যাব, ইভেন কি আজকে হচ্ছে মানে পরের দিন ভোর 5টা বাজে হচ্ছে আমি চলে যাচ্ছি বাইরে। তো আজকে সারাদিন শপিং করলাম, সন্ধ্যার পর হঠাৎ করে আমার টেস্ট করছে, রিপোর্ট আসছে, আমার ইমার্জেন্সি হসপিটাল ভর্তি করানো লাগতেছে। তার কারণে হচ্ছে আমার সব কাজ ক্যান্সেল করে দেওয়া লাগতেছে। তো এমন দেখা যাচ্ছে মানে অনেক বড় বড় অপরচুনিটি যখন আমার আসে, বা যখন খুব ভালো কোনো কিছু আমার সাথে হতে যাচ্ছে, তখনই মানে কেন জানি মানে খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে। আর তাছাড়া হচ্ছে যে আমার এমনও হয় যে অনেক মানে কারোর সাথে আমার অনেক রিলেশন, সেই রিলেশনে দেখা যাচ্ছে যে মানে যখন হচ্ছে যে মানে একটা ভালো কিছু একটা নিউজের একটা মানে তখনই হচ্ছে যে সেই রিলেশন ব্রেকআপ হতে যাচ্ছে, একদম হওয়ার মুখে হচ্ছে একটা করে ঝামেলা সৃষ্টি মানে রেগুলার হয়ে যাচ্ছে। তো আমার হচ্ছে যে শরীরে কাঁপুনি দিয়ে হচ্ছে যে আমি কিছু একটা দেখার পরে হচ্ছে এমন হয় যে আমি মাঝে মধ্যে এরকম স্বপ্ন দেখতাম যে কালো কিছু একটা শ্যাডো টাইপের কিছু একটা আমার সামনে আসছে। চেহারা তো দেখা যেত না, জাস্ট মনে হচ্ছে এরকম 7 to 8 ফিট হাইট মিনিমাম, মানে ফেসটা হচ্ছে ঢাকা একদম, হচ্ছে মানে লুকটাই না কেমন জানি, মানে দেখলেই মানে এত ভয় লাগে। ওর কোনো ফেস নাই, কোনো নাই, তবে একটা মানে মানুষ আকৃতি কিছু একটা হবে, হাইট হচ্ছে 7 to 8 ফিট এরকম হবে, একদম কালো ড্রেস, একদম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঢাকা, একটা কালো ড্রেস, না পায়ে কিছু বা হাতে কিছু এরকম কোনো কিছু দেখা যায় না। তবে হ্যাঁ, একটা যে মানুষ টাইপ, তার হাত আছে, পা আছে, বাট ওই যে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না, একদম হাতের টোটাল হচ্ছে ব্ল্যাক দিয়ে ঢাকা। দেখা যাচ্ছে এই স্বপ্নটা হচ্ছে আমি রেগুলারই আগে দেখতাম হচ্ছে স্বপ্ন দেখছি, দেখার পর যে ধরলেন যে আজকে রাতে দেখছি, কালে ঘুম থেকে উঠছে না, স্বপ্ন দেখতাম বলতে হচ্ছে কি মাঝে মধ্যে এমন হতো যে সারা রাত্রিতে ঘুমাচ্ছি, বলে আমি এই জিনিসটা দেখতেছি বলতে যে সামনে দেখতেছি সেটা না, স্বপ্ন দেখতেছি আমার বাবা মা আছে, সবাই আছে, এর সাথে হচ্ছে এই জিনিসটা দেখে আমি ভয় পাচ্ছি। স্বপ্ন দেখে আমি ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি দেখতেছি আমার পাশে কেউ নাই, হ্যাঁ মানে অন্য কিছু দেখতেছি না, সামনাসামনি কেউ বসে আছে, এসব কিছু দেখতেছি, এসব কিছু না। আবার ঘুমাচ্ছি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ঘুমাচ্ছি কতক্ষণ, 10 মিনিট 15 মিনিট, আবার সে স্বপ্ন দেখলাম। কিছু রাত গেছে যে একই রাত্রে আমি 5 থেকে 6 বার একটু ঘুমাচ্ছি, একটু করে স্বপ্ন দেখতেছি। সাথে হয় কি পরের দিন সকালে একদম টানা 2 দিন আমি কিছুই খেতে পারি না, খাওয়ার মতো কোন রুচি থাকে না আমার মুখে, একদম কিছু খেতে পারি না, আর ভয় তো আমি চোখ বন্ধই করতে পারি না, এমন অবস্থা হয়ে যায় যে ঘুমালে তো আমি এটা স্বপ্ন দেখবো, তার জন্য ভয় ঘুমাতে পারি না। 2 দিন দেখা যাচ্ছে খাওয়া ঘুম একদম বন্ধ, ইভেন কি দেখা যায় 2 দিন আমি এত সিক হয়ে পড়ি যে হচ্ছে মানে একদম আমার গায়ে কোনো শক্তি নেই, 2 দিন হচ্ছে শুকায়, আমার চেহারাটা একদম চেঞ্জ হয়ে যায়। তো হচ্ছে এই ধরনের প্রবলেম কয়েকবার দেখার পর হচ্ছে আমি কয়েকজন মানে হুজুর টাইপের ওনাকে দেখাইতে গেছি, কেউ হয়তো মানে আমার ট্রিটমেন্ট করতে স্ট্রেট মানা করে দিচ্ছে যে আসলে আমাদের ধারা হবে না, আমরা পারবো। আবার কিছু মানুষের কাছে গেছি, ওনার এভাবে বলছে, মানে ডিরেক্টলি বলতে পারেনি, রিলেটিভ টাইপ যারা, ওনার মানে ডিরেক্ট না করেনি, আচ্ছা বাবা হ্যাঁ ঠিক আছে দেখবো, বাবা তুমি আজকে না কালকে আসো। তারপর হচ্ছে 1 বার 2 বার 3 বার কতবার দেখা যাচ্ছে আমার ফ্যামিলিও বলতেছে ঠিক আছে, সে হয়তো আজকে বিজি আছে, কালকে যাও না, পরশু যাও না। তো ব্যাপারটা আমি বুঝতেছি, তো তারপর হচ্ছে নিজের থেকে আস্তে আস্তে ইগনোর করা। তো মূলত হচ্ছে যে আমার এই ধরনের প্রবলেমটা, রাতের স্বপ্ন দেখে, এটা হচ্ছে আমার সবচেয়ে মানে বেশি প্রবলেম হতো, যে রাতের ঘুম একদম নাই। তো এখনো হচ্ছে আমার এই যে মানে কিছু কাজ হবে বলে হয় না, এটা এখনো হচ্ছে। তো ওই যে রাতের যে ঘুমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার বাবা তেজগাঁর হচ্ছে রহিম মেটাল মসজিদ, সেই মসজিদের হুজুর যে ওনাকে নিয়ে গেছিল আমার বাসায়, যাওয়ার পর বলতেছে যে ভাই আপনার তো ভাতিজার এই প্রবলেম, আপনি কিছু কি করেন। তো ওই যে আঙ্কেল ছিল উনি হচ্ছে আমাকে 2টা তাবিজ দিয়েছে, বলছে যে একটা হচ্ছে তোমার হাতে রাখবা, ডান হাতে পরে থাকবা, আর একটা হচ্ছে তোমার বালিশের মধ্যে, যে বালিশে তুমি ঘুমাও রেগুলার, সেই বালিশের মধ্যে রেখে দিবা, বালিশের মাথায় তুমি সবসময় ঘুমাবা, তো ওই বালিশ ছাড়া তুমি ঘুমাবা না। আর এই তাবিজটি তোমার সাথে রাখো, আর এই বালিশে যদি ঘুমাও তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর তোমাদের বাসায় একটু প্রবলেম আছে টুকটাক, ওইটা আমি দেখতেছি। তো এই বলে যে সে চলে গেল। আল্লাহর রহমতে এরপর থেকে হচ্ছে আমার যে রাতের যে প্রবলেমটা, অথবা রাতে যে রেগুলার যে স্বপ্ন দেখি, এইগুলো আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার হয়নি। ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনার ঘটনাটি খুবই ভয়ানক একটি ঘটনা ছিল। আশা করি আপনার ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে।
তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করি এই ঘটনাটিও সকলের কাছে ভালো লাগবে, সাথেই থাকুন। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 15-17 বছর আগে, 1990 সালের দিকে। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সালাম মিয়া, যিনি ছিলেন একজন পেশায় হকার। তিনি গত 25 বছর ধরে হকারি পেশার সাথে নিযুক্ত ছিলেন। আসলে তিনি ভোর হবার আগে থেকেই অনেক দূরের গ্রাম থেকে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। সারাদিন ট্রেনে এক ট্রেন থেকে আরেক ট্রেনে হকারিগিরি করেন। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়। কিন্তু সালাম মিয়ার মুখে বলা ঘটনাটি হুবহু আপনাদের সামনে আমি তুলে ধরছি, নিজের মতন করে বলার চেষ্টা করতেছি। আমি সালাম মিয়া, বয়স 49 থেকে 50। আমি রোজ গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে ট্রেনে হকারি করতে যাই। আমি ট্রেনে করে পান সিগারেট বিক্রি করি। আমার গ্রাম থেকে স্টেশনে যাবার পথে একটা বড় কবরস্থানের পাশ দিয়ে পার হয়ে যেতে হয়। আসলে ঘটনাটি সেই কবরস্থানকে নিয়ে ঘটেছিল। ট্রেনের সব কিছু বিক্রি করার পর বাড়ি ফিরতেছিলাম। সেদিন ট্রেন আসলে ঢিলে থাকার কারণে বেশ খানিকখানটা দেরি হয়ে যায়। স্টেশন থেকে বের হওয়ার সময় আমি দেখতে পেলাম রাত 1:30 মতন বাজে। এমন দেরি আগে কখনো কিন্তু হয়নি। তাও আমি সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। আমি হেঁটে যাচ্ছিলাম। প্রায় 30 মিনিট পর সেই কবরস্থানের কাছে চলে আসলাম। এখান থেকে আমার বাড়ি প্রায় 20 মিনিটের রাস্তা। কবরস্থানটি দেখার পর কেন জানি বুকের ভিতরে আমার মোচড় দিয়ে উঠল। আগানোর ইচ্ছা ছিল না। এখান থেকে ঘুরে যাওয়া যাবে, কিন্তু সেখান দিয়ে আসলে যেতে হলে আরও ঘন্টাখানেক লাগবে। অথচ ঝামেলার কথা বাদ দিলাম যে ঝামেলার হবে এইভাবে আমি সব কিছু বাদ দিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। শুনছিলাম যে আগুনে নাকি ভূত পেতরা ভয় পায়, তাই আসলে সিগারেটটা আমি টান না দিয়ে হাতেই জ্বালা রাখতেছিলাম। আনুমানিক 20-25 কদম আগানোর পর কবরস্থানটির একদম কাছে এসে পড়লাম। এখানকার কাহিনী যাওয়ার পর কোনো ওয়াচম্যান আর নাকি এখানে থাকে না, কেউ সাহস করলেও থাকে না, বেশি দিন টেকে না। শোনা যায় শয়তানের বাস এই কবরস্থানে। আমার মনে হালকা সাহস নিয়ে আগাতে থাকলাম। 10 মিনিট হাঁটার পরও মনে হলো আমি সেখানটাতেই আছি, 1 ইঞ্চও এগোতে পারিনি। কিন্তু আমি তো সেই কখন থেকে এখানে হাঁটতেছি, একই জায়গায় যেন ঘুরপাক খাইতেছি। হঠাৎ দেখলাম যে চাপা কান্নার শব্দ পেলাম। পিছু ফিরে দেখি একটা বাচ্চা, বয়স 2 থেকে 2.5 বছর হবে। বলের মতো যেন কিছু একটা নিয়ে খেলতেছে। ভাবলাম এত রাতে এই বাচ্চা এখানে কেন? হয়তো কেউ ফেলে রেখে গেছে, নইলে রাস্তা ভুল করে একা একা আসছে। আমি আস্তে আস্তে গুটি পায়ে বাচ্চাটার কাছে গেলাম। কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই যেন উঠাতে পারলাম না। এত ওজন, এতটুকু বাচ্চার শরীরে এত শক্তি। আমি যেই বাচ্চাটির বলে হাত দিতে গেলাম, অমনি বাচ্চাটি হঠাৎ করে আমার দিকে তাকালো। আমি সত্যি ভাবিনি এমনটা আমার জন্য অপেক্ষা করতেছে। বাচ্চাটার জন্য বাচ্চার 2 চোখটা ছিল না, পুরোটা কালো ছিল চোখের জায়গা, আর যেন কালো রক্ত বের হয়ে পড়তেছে। আর মুখ দিয়ে বলতেছে, বড় ভুল করছিস সালাম, বড় ভুল করছিস, তোর এদিকে আসা ঠিক হয়নি। হঠাৎ করে দেখি বাচ্চাটা উধাও, বলের জায়গায় যেন অন্য কিছু। একটু নিচু হয়ে দেখি একটা মাথা, কেটে ফেলা মাথা। ভালো করে খেয়াল করে দেখি সেটি আর কারো নয়, আমারই মাথা। পুরো শরীর দিয়ে যেন আমার বিদ্যুৎ খেয়ে গেল। আমি নড়তে পারছি না। আবারও সেই শব্দ, সেই কথা, ভুল করছি সালাম। এবার ফিরে তাকিয়ে দেখি একটা কুকুর, একদম কালো কুচকুচে, চোখটাও কালো, যেন অন্ধকারে ভাসছে সে। কিন্তু অবাক করার কাণ্ড, সেই 2 পায়ে ভর করে দাঁড়িয়ে আছে, ঠিক আসলে মানুষের মতো।
আর এক হাত দিয়ে একটা মাথা ধরে আছে। ভালো করে খেয়াল করে দেখি সেটিও আমার মাথা। এবার আর নিজেকে আমি সামলাতে পারলাম না, সেখানেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর যখন আমি চোখ খুলি তখন আমি দেখতে পাই কবরস্থানের ঠিক সামনের দিকে একটা মসজিদ ছিল। সেখানকার হুজুর সাহেব আমাকে জিজ্ঞেস করতেছেন কি হয়েছে। তাকে সব ঘটনা খুলে বলার পর এসবের কারণে জানতে চাইলে তিনি বললেন, বাবা, কিছুদিন আগে একটি বৃত্তশালী পরিবারের 2-3 বছরের বাচ্চাকে কয়েকজন তুলে আনে। তারা ঠিক মতো টাকা না পাওয়ায় বাচ্চাটির চোখ তুলে নিয়ে মাথা কেটে ফেলে। চোখ আর মাথা কুকুরকে দিয়ে খাওয়ানোর জন্য, আর বাকি দেহটুকু এখানেই কবর দেয়। হয়তো জানাজা নামাজের অভাবেই বাচ্চাটির আত্মা ঘুরে বেড়াচ্ছে। আসলে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু বাচ্চাটার আত্মাকে শান্তি আনিয়ে দিতে পারিনি। হয়তো প্রতিশোধের আগুনেই বাচ্চাটা জ্বলতেছে। তিনি আরও বললেন, বাবা, আর কিছুক্ষণ পরে আজানের সময় হলে হয়তো তোমাকে আর আমরা খুঁজে পেতাম না। এরকম অনেক 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 ঘটনা আছে এখানে ঘটে যায়। তুমি সাবধানে থেকো, আর কখনো এত রাত্রে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করিও না। আসলে বাচ্চাটার জানাজা দিতে পারলে এত কিছু হইতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঘটনা সহ আজকে আমরা যে ঘটনাগুলো শুনতে পারলাম, প্রত্যেকটা ঘটনাই কিন্তু খুবই ভয়ানক ছিল। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। তবে ভালো লাগিয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি আপনাদের কাছে আমাদের এই ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের সাপোর্টে আমরা যেতে চাই বহুদূর, তাই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ঘটনাগুলো শুনতে চান সেটি আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। তো আজকের জন্য আমরা এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।